কারোরই পছন্দ হয় না, এরকম আমরা জানি। তো প্রথমে যার অ্যাসাইনমেন্টটা রিভিউ করছি তার নাম হচ্ছে স্বর্ণা সাহা। উনি যেটা জমা দিয়েছেন সেটা অ্যাকচুয়ালি আপনার প্রথমে একটা ফুলের ছবি দিয়েছেন, যেটা সেন্টার ওয়েটেড একটা ফুলের ছবি, ফ্রেমিং মাঝখানে করা হয়েছে। আর এটা একটা আকাশের ছবি, বাট আমাদের অ্যাসাইনমেন্টে কিন্তু ছিল যে অ্যাপারচার, আইএসও এবং শাটার স্পিড, এই তিনটা মানে তিনটা যে সেগমেন্ট আছে তার তিনটা তিনটা করে মোট 9টা ছবি তোলা। তো এটা আসলে উনি মনে হয় বুঝতে পারেননি, আই থিঙ্ক। তবুও উনি জমা দিচ্ছেন, এটার জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করতেছি আর কি। এরপরে আরেকজন জমা দিয়েছেন। আহ, এই আপু হচ্ছে অনেক ভালো করে আর কি সবগুলোই করছেন এবং বেশ প্রফেশনালি ওয়েতে করছেন, আমার কাছে তো এটা ভালো লাগছে। যেমন প্রথমে উনি অ্যাপারচার ভ্যারিয়েশনের 3টা ছবি তুলছেন। যদিও উনি অ্যাকচুয়ালি ক্যামেরা পজেস করেন না, উনি শাওমি রেডমি নোট 9S এর ছবিগুলো তুলছেন। তবে আমরা ওনার কাছে শুনতে চাইবো যে যদি উনি থাকেন আর কি, অ্যাপারচার কন্ট্রোল আসলে প্রো মোডে করা যায় না, তবুও উনি অ্যাপারচার ভ্যারিয়েশনটা যেভাবে করছে আমাদের যদি শেখাতো তাহলে অনেক ভালো হতো। হয়তোবা কোনো একটা ওয়ে আছে। এরপরে সেকেন্ড ছবিটাতে দেখেন উনি হচ্ছে শাটার স্পিড ভ্যারিয়েশনের কিছু ছবি তুলছেন। আমরা আমরা যদি তার অ্যাসাইনমেন্টটা দেখি তাহলে আমাদের একটা রিক্যাপও হয়ে যাবে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে শাটার স্পিড ভ্যারিয়েশনে যদি আমি 1/2000 দিয়ে দিচ্ছেন উনি, এই ছবিটা ডার্ক আসছে। আর যতই উনি বাড়াতে আছেন যে এই ভ্যালুটা, মানে অ্যাকচুয়ালি হচ্ছে শাটার স্পিডটাকে যত বেশি লং করতেছেন তত বেশি হচ্ছে এইখানে ছবিটা ব্রাইট প্রডিউস হচ্ছে। এরপরে থার্ড যে উনি দেখিয়েছেন সেটা হচ্ছে আইএসও ভ্যারিয়েশন। যত আমি আইএসও কমাচ্ছি তত আমার ডার্ক হচ্ছে, আর আইএসওর ভ্যালু যত আমার বাড়বে তত হচ্ছে আমার আইএসও ইমেজটা ব্রাইট প্রডিউস হবে। আর লাস্টলি উনি মনে হয় হচ্ছে দেখিয়েছেন যে ক্যামেরাতে অটো মোডে কিরকম আসে আর হচ্ছে কাস্টমাইজড বা প্রো মোডে কিরকম আসে। আচ্ছা, এখন আহ, উনি যদি আমাদের ক্লাসের থেকে থাকেন, আমরা হচ্ছে অ্যাপারচারের ব্যাপারটা একটু শুনবো ওনার কাছ থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, অ্যাপারচার ভ্যারিয়েশনটা আমি যেটা করেছি যে আমার ফোনে এফ লেখা একটা অপশন ছিল, মানে অ্যাপারচার আপনি যেটা এফ দিয়ে দেখেছিলেন, তো ওই আচ্ছা এফ আচ্ছা, এর একটা রেঞ্জটা দিয়ে আমি কন্ট্রোল করেছিলাম। গ্রেট গ্রেট। আচ্ছা, তো আমি আমি যতদূর যেসব ফোন ইউজ করছি সেগুলোর হচ্ছে অ্যাপারচার কন্ট্রোল করা যায় না। তার মানে শাওমি রেডমি নোট 9S যদি অ্যাকচুয়ালি অ্যাপারচার কন্ট্রোল করতে দেয়, এটা অ্যাকচুয়ালি অনেক ভালো একটা বিষয়। তাহলে আমি অ্যাজিউম করে নিতে পারি শাওমির যে ইন্টারফেস বা ওএস যেটা আছে সেটা অ্যাকচুয়ালি মনে হয় অ্যাপারচার কন্ট্রোল করতে দেয়। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আর আপনাকেও ধন্যবাদ হচ্ছে আমাদের এত সুন্দরভাবে অ্যাসাইনমেন্টটা জমা দেওয়ার জন্য। আর আমি চাইবো যারা হচ্ছে আগ্রহী এবং যারা ভাবছেন যে আমার হয়তো বা হচ্ছে নুব আমি, এবং আমার যে অ্যাসাইনমেন্ট সেটা হয়তো বা ভালো হবে না, মানুষজন হাসাহাসি করবে, এটা নিয়ে কোনোভাবেই হচ্ছে ভাবার দরকার নাই। অ্যাকচুয়ালি আপনি আপনার মতো করে প্র্যাকটিস করবেন, প্রথমে তো একটু খারাপ হবে, তারপরে ধীরে ধীরে ইমপ্রুভ করবেন। আপনি যদি শুরুই না করেন তাহলে তো আপনি কখনো ইমপ্রুভ করতে পারবেন না। আচ্ছা, এবার আমরা ক্লাসে ফেরত যাই। আমাদের টেবিল অফ কন্টেন্টের আজকে সেকেন্ড পার্টটা আমরা শেষ করব। যারা কালকে ক্লাসে ছিলেন না, আবারও বলে রাখি, কালকে আমরা অ্যাপারচার, আইএসও, শাটার স্পিড ব্যাপারে বিশদ আলোচনা করেছি এবং আমরা কিছু লেন্স ব্যাপারে আলোচনা করেছিলাম। লেন্সের কিছু পার্ট আমরা কভার করছি, যেটা পরবর্তীতে যদি আমরা শেখাই অ্যাডভান্স লেভেলে আরো বেশি করে শিখতে হবে, ওইটা এনাফ না। টেকনিক্যাল টার্মস আজকে আমরা শিখবো, সেটাও বেসিক লেভেলেই শিখবো, বেসিক টু ইন্টারমিডিয়েট লেভেলে শিখবো। সেটা হচ্ছে হোয়াইট ব্যালেন্স ব্যাপারে আমরা সবার আগে শিখবো, তারপরে ক্যামেরা মোড, ম্যানুয়াল বিভিন্ন মোড আছে, তারপরে ফোকাস ব্যাপারে আমরা শিখবো, তারপরে মিটারিং ব্যাপারগুলো আমরা নিয়ে শিখবো। ধীরে ধীরে আমরা দেখতে পেলেই ক্লিয়ার হয়ে যাব। এরপরে আমরা কালার সেন্স ব্যাপারেও একটু শিখবো। আচ্ছা, তো প্রথমে আসি আমাদের ডিএসএলআর এর কিছু কম্পারিজন। আমরা হচ্ছে অবশ্যই জানি যে 3টা ব্র্যান্ড হচ্ছে ডিএসএলআর এর দিক থেকে আসলে রাজত্ব করে। প্রথমে হচ্ছে ক্যানন, তারপরে হচ্ছে সনি এবং তারপরে নিকন। আই থিংক হচ্ছে সনি যেভাবে অগ্রসর হচ্ছে, সনি প্রথমে একদম চলে আসার সম্ভাবনা অনেক বেশি। আর তবুও এখনো হচ্ছে সেলস এর দিক থেকে ক্যানন হাইয়েস্ট র্যাঙ্কিং আর কি পজেস করে থাকে এখনো। আচ্ছা, তাহলে আমাদের এটার ইন্টারফেস ব্যাপারে আমরা দেখবো যে আসলে ক্যামেরাটা ধরলে আমরা আর কি 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 দেখতে পাই। সবার এদিকে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে একটা ক্যানন ক্যামেরা, এটা দেখতে পাচ্ছি আমরা নিকন ক্যামেরা, আর এটা হচ্ছে সনি ক্যামেরা। তো আসলে মডেল বেসিসে অনেক বেশি তফাৎ হয়ে থাকে, বাট হচ্ছে মোস্ট লাইকলি এরকম হয়ে থাকে, বাট ক্যানন একটু শিফট করে ফেলছে। তবে কেমন শিফট করছে সেটাও আমরা পরবর্তীতে জানার চেষ্টা করব।
আচ্ছা, এই পাশটা যদি আপনারা দেখেন, এখানে লেখা আছে এম, এভি, ডিভি আর হচ্ছে পি। এম তে ম্যানুয়াল, এভি তে হচ্ছে আপনার অ্যাপারচার প্রায়োরিটি বা ক্যানন সেটাকে বলে অ্যাপারচার ভ্যালু। টিভি এটাকে বলে টাইম ভ্যালু, ক্যানন বলে, বাট এটা আসলে শাটার প্রায়োরিটি। আর পি হচ্ছে প্রোগ্রামেবল মোড। তো এই তিনটা বা এই চারটা হচ্ছে আপনার ম্যানুয়াল মোড। আর এই পাশে আমরা যতগুলো দেখতে পাচ্ছি, অটো মোড থেকে শুরু করে ফ্ল্যাশ, তারপরে হচ্ছে পোর্ট্রেট, এগুলো সবগুলোর আমরা নাম শিখবো। এই পাশের হচ্ছে এগুলো হলো অটো মোড। তার মানে এগুলো আমরা প্রফেশনাল ক্ষেত্রে ইউজ করব, বা যখন আমাদের কন্ট্রোলটা অনেক বেশি দরকার হবে তখন আমরা এই পাশটা ইউজ করব। আর যখন আমরা একদম ইজি টু গো বা আমরা বুঝতে পারতেছি না এখন কি করা উচিত বা বিগিনার লেভেলে, আমরা তখন হচ্ছে অটো মোড গুলাতেও ইউজ করতে পারি। আচ্ছা, এই ক্ষেত্রেও এই সেম ব্যাপারগুলো। আচ্ছা, এখানে আর কিছু কিছু জিনিস আর কি অ্যাড করা হয়েছে, সেগুলো আমি একটু বলি। এটা হচ্ছে আমার শাটার বাটন, শাটার রিলিজ বাটন অ্যাকচুয়ালি। এটার কাজ হচ্ছে আপনি যখন ছবিটা তুলবেন, যেই বাটনে ছবিটা ক্লিক করবেন সেটাই আসলে এই বাটনটা। এই বাটনটা আসলে দুইটা স্টেপে আর কি আপনার ক্লিক হয়, একটা হচ্ছে হাফ আর একটা হচ্ছে ফুল। মানে এটা অ্যাকচুয়ালি দুইটা বাটন এখানে ইন্টিগ্রেটেড। আপনি যখন এটা চাপবেন তখন এটার একটা হাফ ওয়েতে আপনি যখন যাবেন, তখন এটা ক্যামেরা তখন সেন্স করবে যে আপনি আসলে ছবি তুলতে চাচ্ছেন, এবং তখন সে ফোকাসিংটা শুরু করবে যদি সে অটো ফোকাস দেওয়া থাকে। আর তারপরে যখন আপনি ফুল ওয়েতে একদম প্রেস করে ফেলবেন তখন সে একটা ছবি ক্লিক করবে। এরপর আপনি নিকনে যদি থাকেন এরকম দেখতে পারবেন যে এটা একটা মুভি রেকর্ড বাটন। আর এ পাশে হচ্ছে এক্সপোজার কম্পেনসেশন বাটন, সেটাও আমরা শিখবো, নো প্রবলেম। এটা হচ্ছে ইনফো বাটন। এই ইনফো বাটনের মাধ্যমে যখন আমরা ছবি প্রিভিউ করব, তখন আমরা যদি ওই ছবির ব্যাপারে আরেকটু বেশি জানতে চাই, হিস্টোগ্রাম দেখতে চাই, বা ছবিটার নাম কি, ডেট কি, এসব, বা অ্যাপারচার কোন ভ্যালুতে তোলা হয়েছে, তখন প্রিভিউ প্রিভিউ করার সময় আমার যদি ইনফো বাটনটা আমি ক্লিক করি, সেই আর কি মেটা ডাটা গুলো চলে আসে। আচ্ছা, বাই দা ওয়ে, ছবির যে আর কি পেছনকার ডাটাগুলো সেগুলোকে মেটা ডাটা বলে। তো উইকিমিডিয়া কমন্সে যারা কাজ করেন তারা হচ্ছে এই ব্যাপারটাতে আরো ভালো মতো বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি মেটা ডাটা কি। মেটা ডাটা হচ্ছে আপনার শুধুমাত্র অ্যাপারচার ভ্যালু, শাটার স্পিড, আইএসও কত, এটাই শুধুমাত্র না, এটার কপিরাইট হোল্ডার কে, এটা কত সময় তোলা হয়েছে, এটার লোকেশন কি, এইটা পুরো একটা লিস্ট থাকে। ওই লিস্টটাও হয়তোবা, আচ্ছা আমি যখন বলে ফেলছি তখন আমি নেক্সট ক্লাসে এই পুরো লিস্টটা দেখাবো যে আসলে মেটা ডাটার মধ্যে কি কি ইনক্লুডেড থাকে। আহ, তবে আপনারা ভাবতেছেন যে আপনারা আসলে এই হচ্ছে ইনফরমেশন গুলো তো দিচ্ছেন না, বাট এগুলো ক্যামেরা বা আপনার ফোন অটোমেটিক্যালি আর কি কালেক্ট করে থাকে আর কি ফাইল অর্গানাইজিং এর সময়। আচ্ছা, এটা কমান্ড ডায়াল। আচ্ছা, কমান্ড ডায়াল ব্যাপারে আমরা পরে জানবো। কমান্ড ডায়াল হচ্ছে আপনার ওই যে কালকে যেমন আমরা করছিলাম যে একটা হুইল কমানো বাড়ানোর মাধ্যমে আমরা আইএসও, শাটার স্পিড এগুলো চেঞ্জ করছিলাম, সেটাকে অ্যাকচুয়ালি কমান্ড ডায়াল বলা হচ্ছে। আচ্ছা, এবার আমরা যদি সনিতে আসি, সনির হচ্ছে একটু ইন্টারফেসটা অনেক মানে ইন্টারেস্টিং। কারণ এই যে দুইটা আমরা দেখছিলাম, এই দুইটা কিন্তু ডিএসএলআর, বাট সনিটা এটা কিন্তু মিররলেস। আমরা দেখতে পাচ্ছি তাই না, যে এটার যে প্রশস্ততা সেটা অনেক কম। এটার কারণই হচ্ছে ডিএসএলআর এ একটা মিরর ইউজ করা হয়, বাট মিররলেসে কোনো মিরর ইউজ করা হয় না। আচ্ছা, কারণ কি, এটা একটু বলি যে আপনি যে এই যে মানে হচ্ছে ভিউ ফাইন্ডারটা দেখতেছেন, সেই ভিউ ফাইন্ডারটা অ্যাকচুয়ালি রিফ্লেক্টেড আলো দেখতেছেন। এখন রিফ্লেক্টেড আলো দেখার জন্য আপনাকে একটা মিরর ইউজ করতে হবে, যেটা অ্যাকচুয়ালি পেরিস্কোপের মতো কাজ করবে। আর আপনি যা ছবি তুলতেছেন সেটা ভিউ ফাইন্ডারে আনার জন্য ওই মিররটা হেল্প করবে অ্যাকচুয়ালি। এটা এটা কোনো বিশেষ কোনো টেকনোলজি না যেটা একদম গ্রাউন্ড ব্রেকিং, যে মিরর থেকে মিররলেস এরকম কোনো কিছুই না। বাট এইটা আরো অনেক কিছু কম্প্যাক্ট করে দেয়, এটা ওর সুবিধা আর কি। আর হচ্ছে আহ, আমার মনে হয় এটা একটা মার্কেটিং স্ট্র্যাটেজি ছাড়া কিছু না, জাস্ট কিছু ক্ষেত্রে থিন করে ফেলছে। আর হচ্ছে ওরা হয়তোবা বলতে পারে যে আপনার মিররলেসে অনেক ভালো ছবি ওঠে, বা এটার সেন্সর অনেক উন্নত, এরকম কোনো কিছুই না। সেন্সর পুরাপুরি, সনি তো আসলে ডিএসএলআর কখনোই মানে বেরই করেনি, বাট যদি সনি ডিএসএলআর বের করতো তাহলে ডিএসএলআর এর সেন্সর দিয়েই সে মিররলেস চালাই দিতে পারতো। জাস্ট টেকনোলজিটা আলাদা। ভিউ ফাইন্ডারের জায়গায় ওখানে একটা ইলেকট্রনিক ফাইন্ডার, ভিউ ফাইন্ডার থাকে, যেখানে ইলেকট্রনিক্যালি আপনার ওইখানে যে আপনি যে ছবিটা তুলছেন সেটা জাস্ট দেখা যায়। আমার মনে হয় যে এই জায়গাটাতে একটু বেশি অস্পষ্টতা থাকতে পারে। আপনারা যদি কেউ প্রশ্ন করতে চান এই মিররলেস এবং ডিএসএলআর এর পার্থক্যর ব্যাপারে, করতে পারেন।
আচ্ছা। আচ্ছা ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ভিউ ফাইন্ডার আর হচ্ছে যে ডিসপ্লে থাকে, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কি আসলে? আচ্ছা আমি তাহলে দেখাই। দেখেন, আচ্ছা আমি আজকে আপনাদেরকে আমার মায়ের ক্যামেরা দেখার জন্য রেখেছিলাম, সেটা থেকে বুঝাই তাহলে বেটার হবে। আমার মা যে ক্যামেরা দিয়ে ছবি তুলতেন সেটা, এটা একটা এসএলআর ক্যামেরা ক্যামেরা এটা হচ্ছে ইয়াসিকার ক্যামেরা, যেটা জাপানের তৈরি। এইখানে ভিউ ফাইন্ডারটা অনেক বেশি সহজ। যেমন দেখেন, এটা এটা হচ্ছে একটা মানে কাইন্ড অফ একটা ছোট লেন্স, আর এইটা হচ্ছে আপনার ভিউ ফাইন্ডার। এখন আপনি যখন এইভাবে তাকাবেন, তখন আপনি দেখতে পাবেন যে আসলে হচ্ছে আপনি কি ফ্রেম করতেছেন। আর ওইখানে কিছু হচ্ছে ফ্রেমিং এর আর কি বার দেওয়া থাকে, যে বোঝা যাবে যে এইখান থেকে এইখান পর্যন্ত আপনার ছবিতে আসবে। তার মানে এইটা কোন টেকনোলজি ইউজ করতেছে, জাস্ট একদম ডিরেক্ট টেকনোলজিটা ইউজ করতেছে, যে হচ্ছে আমার লেন্সটা এখানে আর হচ্ছে ভিউ ফাইন্ডারটা খুব কাছাকাছি। তার মানে ভিউ ফাইন্ডার বুঝতে পারে যে আসলে হচ্ছে আমি যতটুকু দেখতেছি তার একটা পোর্শন হচ্ছে লেন্সে আসতেছে। যেমন আপনি চিন্তা করেন যে আপনি একটা বন্দুক ধরে আছেন, বন্দুকের যে ওই মানে ওইখানেও তো একটা ভিউ ফাইন্ডার থাকে, ওই ভিউ ফাইন্ডারটা আপনাকে আর কি ফোকাস করতে বা হচ্ছে আপনাকে ডিরেক্ট করে যে এইখানে আমার হচ্ছে বুলেটটা সম্ভাব্য জায়গায় যাবে। ঠিক সেরকম ভিউ ফাইন্ডার। বাট ডিসপ্লে, যেমন এটার কোনো ডিসপ্লে নাই, বাট ডিসপ্লে হচ্ছে আরেকটা মানে হচ্ছে অ্যাক্সেসরিজ বলতে পারেন বা হচ্ছে জিনিস, যেটা আপনার হচ্ছে দেখাবে যে মানে হচ্ছে আপনার কি আপনি ছবি তুলতেছেন সেটা এখানে না এখানেও আপনি দেখতে পাবেন। এটা ইলেকট্রনিক্যালি, এটা মিররলেসেও আবার ডিএসএলআর এও এটাও সম্পূর্ণ ইলেকট্রনিক ভাবে আসে। বাট ভিউ ফাইন্ডারটা একটা মেকানিক্যাল ওয়ে, তাই না? আমরা তো জানি যে যেখানে হচ্ছে আহ, একদম অ্যাজ ইট ইজ ভাবে র ভাবে আমরা দেখতে পাই, সেটা অ্যাকচুয়ালি আমরা মেকানিক্যাল নাম দিই। আর হচ্ছে যেটার পাওয়ার করার জন্য ইলেকট্রনিক কোনো কিছু দরকার হয় বা ইলেকট্রিসিটি দরকার হয়, সেটাকে আমরা নাম দিই হচ্ছে ইলেকট্রনিক। তার মানে হচ্ছে আপনার ডিসপ্লে অলওয়েজ ইলেকট্রনিক, বাট ভিউ ফাইন্ডার আপনার মেকানিক্যাল হতে পারে অথবা ইলেকট্রনিক হতে পারে। যদি সেটা ইলেকট্রনিক হয় সেটা হচ্ছে মিররলেস, ওইখানে মিররের কোনো দরকার হয় না। বাট আপনি যদি মেকানিক্যালি দেখতে চান তাহলে হচ্ছে আপনার ডিএসএলআর দরকার হবে, ওখানে একটা মিরর দরকার হবে। আপনার এখানে একটা সুবিধা যে আপনার যদি ক্যামেরা ডেডও হয়ে যায়, তাহলে আপনি হচ্ছে আপনি যদি এখানে জাস্ট চোখ রাখেন, তাহলে আপনি কিছু দেখতে পাবেন, কারণ সেটা তো অ্যাকচুয়ালি মেকানিক্যাল জিনিস, ওইখানকার জন্য তো আমার কোনো পাওয়ার দরকার হবে না। বাট আপনার যদি সনি ক্যামেরা যদি ডেড হয়ে যায়, তাহলে আপনি আপনার ভিউ ফাইন্ডারে কিছুই দেখতে পাবেন না, কারণ আপনার ভিউ ফাইন্ডারটা একটা ডিসপ্লে। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা পরের স্লাইডে চলে যাই। এবার আমরা মোড ব্যাপারে জানবো। আমাদের যে এই কয়েকটা মোড আমরা দেখলাম যে প্রফেশনালরা ইউজ করে, সে ব্যাপারে আমরা সবচেয়ে বেশি জানবো, বাট আমরা কিছু অটো মোড ব্যাপারেও জানবো। প্রথমে আসি যে প্রোগ্রামড বা অটো প্রোগ্রাম মোড, এটা এ ব্যাপারে এখানে আপনি হচ্ছে আপনার পার্সোনাল প্রেফারেন্স অনুযায়ী কিছু কাস্টমাইজেশন করতে পারবেন। আর হচ্ছে মানে এটা 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 সবচেয়ে লেস ইউজ হয় আর কি, কারণ কেউই আসলে পার্সোনালি জাস্ট এখানে বুঝছেন একটা জিনিস কন্ট্রোল করা যায়, যে কোনো একটা জিনিস, আর বাকি দুইটাকে আপনি বলতে পারেন যে ক্যামেরার উপরে ছেড়ে দিতে পারেন। তো জাস্ট একটা জিনিসের উপরে কন্ট্রোল থাকাটা আসলে একটু লেস কন্ট্রোল থাকা, এই জন্য কেউই এটা ব্যবহার করে বলে আমি জানি না। আমি মনে করি কেউই করে না অ্যাকচুয়ালি, এটা জাস্ট আননেসেসারি থিং। সবচেয়ে বেশি ইউজ করা হয় এই তিনটা ব্যাপার আমরা বলি। এই দুইটাতে হচ্ছে, এটাতে একটা মাত্র কন্ট্রোল করা যায় যে কোনো একটা কিছু, আর এটাতে দুইটা, আর এটাতে হচ্ছে তিনটা জিনিসই আমি কন্ট্রোল করতে পারবো। তিনটা বলতে আমি বোঝাচ্ছি ওই যে এক্সপোজার ট্রায়াঙ্গেল ছিল, এক্সপোজার ট্রায়াঙ্গেলের যে তিনটা জিনিস, ওই তিনটা জিনিসই ম্যানুয়াল মোডে আমার কন্ট্রোল করা যায়। আচ্ছা, অ্যাপারচার প্রায়োরিটি মোড বা এভি বা নিকন বা সনিতে এ নামে আর কি আছে এটা। তো অ্যাপারচার প্রায়োরিটি মোডে শুধুমাত্র অ্যাপারচারটা আপনি কন্ট্রোল করতে পারবেন এবং আইএসও কন্ট্রোল করতে পারবেন। শাটার স্পিডটা আপনার ক্যামেরার আপনাকে ডিসাইড করে দিবে যে শাটার স্পিড আপনার কেমন হওয়া উচিত। আর শাটার প্রায়োরিটি মোড, যেটা আসলে সনি এবং নিকনে এস আর হচ্ছে ক্যাননের টিভি নামে আছে, তো এটা হচ্ছে শুধুমাত্র শাটার এবং আইএসওটা আপনাকে কন্ট্রোল করতে দিবে, আর হচ্ছে আপনার ক্যামেরা বাকিটা আর কি নির্ধারিত করে ফেলবে। আর ম্যানুয়াল মোডে তো আপনারা জানেন যে আপনারা সবকিছু কন্ট্রোল করতে পারবেন, অ্যাপারচার, শাটার স্পিড এবং আইএসও, ইভেন আপনারা চাইলে এক্সপোজারও কন্ট্রোল করতে পারবেন। আচ্ছা, এবার হচ্ছে যে একদম অটো মোড গুলো সেগুলো আমরা দেখবো। আমরা শুধুমাত্র এখানকার একটু নাম এবং জাস্ট হচ্ছে কিছু বিস্তারিত বিস্তারিত অ্যাকচুয়ালি জানবো না, আমরা জাস্ট হচ্ছে একটু উপরে উপরে জানবো, পরবর্তীতে একটা ভিডিও দেখবো, সেখানে আমরা আরো বিশদভাবে জানতে পারবো।
আর নাইট পোর্ট্রেট মোড মানে হচ্ছে আপনার রাতে যখন কি বলে আপনারা যখন পোর্ট্রেট ছবি তুলতে চান অ্যাকচুয়ালি তখন কিন্তু রাতে পোর্ট্রেট ছবি তোলাটা একটু ব্লারি চলে আসে বা একটু শাটার স্পিডটা লো থাকে, এই জন্য একটু আপনার হচ্ছে মোশন ব্লারও চলে আসে। তো এই জন্য করে কি যে আপনার ক্যামেরা অনেকগুলো ছবি তোলে, অনেকগুলো ছবি এক একটা এক এক শাটার স্পিডে তোলে, তারপরে ওই ছবিগুলোকে কম্বাইন করে। তার মানে আপনি বুঝতে পারতেছেন যে যদি আমি শাটার স্পিডকে বেশি রেখে ছবি তুলি তাহলে আমার একটু ডার্ক ছবি আসবে, আবার যদি কম রেখে তুলি মানে এরকম অনেকগুলো লেয়ারে লেয়ারে ছবি তুলবে, অনেক ভাবে ছবি তুলবে। আমি তো জানি যে অনেক ভাবে ছবি তুললে এক একটাতে এক এক রকম ফ্যাসিলিটিস আমি পাবো, ওই সকলগুলোর ফ্যাসিলিটিস গুলোকে আমি কম্বাইন করে আলাদা একটা ছবি প্রডিউস করব, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার আমার জন্য বেশি ইউজেবল, এবং এটা ক্যামেরা অটোমেটিক্যালি আপনাকে করে দিবে। সেটা হচ্ছে নাইট পোর্ট্রেট মোডে। এরপরে ম্যাক্রো মোড, আমরা জানি যে ম্যাক্রো ফটোগ্রাফি অ্যাকচুয়ালি অনেক ইন্টারেস্টিং, যেমন ইনসেক্টের ছবি তোলা, তারপরে হচ্ছে আপনার যদি চোখের ছবি তুলতে চান, যেমন আমি পার্সোনালি খুব একটা নতুন প্রজেক্ট লঞ্চ করতে খুবই আগ্রহী, যেমন হচ্ছে চোখের ছবি তোলা। আপনার হচ্ছে পিউপিল এবং আইরিশ এই জায়গাগুলোর যে রং, তারপরে টেক্সচার, এইগুলো আসলে অনেক বেশি ইউনিক হয়। তো এই ছবিগুলোর জন্য আপনার ছবি তোলার জন্য আপনাকে অনেক বেশি ক্লোজ ভিউ নিতে হবে। তো আপনি দেখেন যেমন এই যে এই লেন্সটা আসলে হচ্ছে এখানে লেখা থাকে যে এটা কত মিটার পর্যন্ত সর্বনিম্ন তুলতে পারে। আচ্ছা, এটা হচ্ছে আপনার 0.52 ফিট পর্যন্ত ছবি তুলতে পারে। এর যদি আমরা কাছে চলে আসি তাহলে সে আর ফোকাস করতে পারে না। আমরাও তো জানি যে আমাদের যে চোখ আছে সেই চোখে হচ্ছে আমরা 25 সেন্টিমিটার পর্যন্ত হচ্ছে আমরা দেখতে পাই না, অ্যাকচুয়ালি ফোকাস করতে পারি না, তার বেশি দূরে গেলে হচ্ছে আমরা ফোকাস করতে পারি। ঠিক সেরকম এটার একটা ন্যূনতম ফোকাস দূরত্ব আছে, সেটা হচ্ছে 0.52। আর এইটার মোস্ট প্রবাবলি 1.6 মিটার, অ্যাকচুয়ালি 50 mm, সরি 6 ফিট। আর সেই ক্ষেত্রে এইটা হচ্ছে আমার একটা ম্যাক্রো লেন্স, এই লেন্সটার আরো অনেক কম, সে কিছু সেন্টিমিটারের মধ্যে ছবিটা তুলতে পারে। তো এই জন্য হচ্ছে ম্যাক্রো লেন্স গুলো অ্যাকচুয়ালি অপটিক্যালি বেশি হাইলি মানে হচ্ছে অ্যাকুরেট হয়, এবং ম্যাক্রো ফটোগ্রাফির জন্য হচ্ছে ওইটা বেশি ইউজফুল আর কি। তো এখন আপনার কাছে ধরেন ম্যাক্রো ফটোগ্রাফির কোনো লেন্স নাই, তখন আপনার হচ্ছে ক্যামেরা হচ্ছে ওই ঠিক সেরকমই আর কি, যে ওয়াইড অ্যাপারচারের ছবি তোলে, অনেক কিছু ছবি তোলে, তারপরে হচ্ছে ওইটাকে কম্বাইন করে একটা বেস্ট রেজাল্ট দেওয়ার চেষ্টা করে। স্পোর্টস মোড এই ক্ষেত্রে আর কিছুই না, আপনার শাটার স্পিডটাকে ও কখনোই নামতে দেয় না, ও একটা মিনিমাম শাটার স্পিড কে মেনটেন করে, এটাই। ফ্ল্যাশ অফ বা অটো ফ্ল্যাশ অফ মোড, এটা হচ্ছে ক্যাননের একটা মোড। ক্যানন আগে করতে হচ্ছে যে অনেক বেশি অ্যানোয়িং ছিল, ওদের হচ্ছে যে এই যে এটা ছিল, এটা ইলেকট্রনিক ছিল বা অটো ছিল। যখন আপনি ছবি তুলবেন তখন ও যখন সেন্স করতো যে আপনি আসলে একটা অন্ধকারের ছবি তুলতেছেন বা হচ্ছে একটু ছবিটা আন্ডার এক্সপোজড হয়ে যাচ্ছে, সে অটোমেটিক ফ্ল্যাশ অন করে সে ফ্ল্যাশ দিয়ে দিত। এটা আসলে অ্যানোয়িং ছিল, তো ওই জন্যই হচ্ছে আসলে ফ্ল্যাশ অফ মোডটা রাখছে। বাট আমার ক্যামেরা বা হচ্ছে অ্যাকচুয়ালি ক্যানন যখন 2018-র পর থেকে এটা রিয়ালাইজ করে যে এটা আসলে একটা খুবই বাজে একটা ডিসিশন, তো তখন তারা হচ্ছে আর এটা অটোমেটিক করেই না, তখন একেবারেই অটোমেটিক না, আপনি চাইলে ম্যানুয়ালে করতে পারেন, আদারওয়াইজ কোনো অপশন নাই। আচ্ছা, তো ফুল অটোমেটিক মোড যেটাকে অটো মোড বলে, সো এটা হচ্ছে ক্যাননে A+ হিসাবে আছে। তো এটা হচ্ছে সবচেয়ে আপনার বেসিক একটা মোড, জাস্ট আপনি ওখানে অটো মোড দিবেন, তারপরে ক্লিক করবেন, ক্যামেরা আপনাকে আর কি পুরোটাই বলে দিবে যে শাটার স্পিড কি হবে, অ্যাপারচার কি হবে, এক্সপোজার কি হবে, মানে সবকিছু আপনাকে ঠিক করে দিবে। ইভেন আপনার কালার সাইন্স কোনো কিছু নিয়ে ভাবতে হবে না। আমরা যেমন আর কি ফোনে জাস্ট মানে কি বলে শুট অ্যান্ড প্লে, এই টাইপের হচ্ছে একটা মোড আর কি। পোর্ট্রেট মোড এই ক্ষেত্রে অ্যাপারচারটাকে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া হয়, আপনার অ্যাপারচারকে কখনোই সে বাড়তে দিবে না, কারণ পোর্ট্রেটে আমরা চেষ্টা করি যেন পেছনের ব্যাকগ্রাউন্ড গুলো ওইভাবে না আসে। তো এই জন্য হচ্ছে এই মোডটা একটু ইউজফুল। আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোড, এ হচ্ছে অ্যাপারচারটাকে আবার কমতে দিবে না, অ্যাপারচারটাকে সবসময় হাই রাখবে, এনাফ হাই রাখবে যেন হচ্ছে আপনার ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এবং সাবজেক্ট এরা প্রপারলি ডিটেইলড থাকে। আচ্ছা, তো আমি মানে বলবো যে আপনারা যেন হচ্ছে এগুলো না ইউজ করেন, বরঞ্চ আমরা এগুলো ইউজ করব, আমরা এগুলোই শিখবো সবচেয়ে বেশি। এভাবে কিভাবে মাস্টার করা যায় সেটা হচ্ছে আমরা একটু সামনে যেয়ে দেখবো। আচ্ছা, এটা একটা ভিডিও, এই ভিডিওতে হচ্ছে আমি দেখাইছি যে মোড গুলো কি কি, আমার ক্যামেরাতে মোড গুলো কি কি। আর হচ্ছে আপনারা ভাবতে পারেন যে আমি ক্যাননে শেখাচ্ছি, হয়তো বা সনি বা নিকনে যে এটা অনেক বেশি চেঞ্জ হয়ে যাবে।
অ্যাকচুয়ালি এরকম না। ক্যানন, সনি, নিকন, ফুজি ফিল্ম বা আপনার লাইকা, এরা সবাই হচ্ছে মোটামুটি এক ধরনের আর কি ফ্রেমিং, অ্যাকচুয়ালি একটা ফ্রেমওয়্যার আর কি শেয়ার করে, এবং ওরা হচ্ছে ওইটাকেই বেজ লাইন ধরে একটু মডিফিকেশন করে। যেমনটা আপনারা ভাবতে পারেন যে অ্যান্ড্রয়েড এর মতো আর কি, যে আপনার হচ্ছে রিয়েলমি, শাওমি বা স্যামসাং, এরা কিন্তু সবাই নিজেদের মতো করে ইউআই ইউজ করে, কিন্তু ওদের যে আর কি ব্যাকগ্রাউন্ড বা হচ্ছে ব্যাকবোনটা তৈরি হয়েছে সবকিছু অ্যান্ড্রয়েড এর মাধ্যমে তৈরি হয়েছে। তো এখানে ক্যামেরারও ব্যাকবোন যেটা আছে সেটা একটা ওপেন সোর্স ছিল, ফ্রেম ছিল, তার মধ্য থেকেই হচ্ছে ক্যানন একটু নিয়ে অ্যাডপ্ট করছে, তারপর নিকন নিয়ে অ্যাডপ্ট করছে। তো এটা নিয়ে সমস্যা হওয়ার কথা না। আসেন আমরা একটু ভিডিওটা দেখি। আচ্ছা, তো প্রথমে আমরা হচ্ছে এসসিএন মোড দেখতেছি। তো এসসিএন মোড একটা হচ্ছে ক্যাননের, আপনারা একটু দেখেন, আর একটু আমি পেছনে যাই তাহলে বুঝতে পারবেন। এই যে এই মোডগুলো দেখতেছেন না, এই মোডগুলো সবগুলোই হচ্ছে ক্যানন এসসিএন মোডে ঢুকাই দিছে। আবার একটু লক্ষ্য করেন যে ক্যাননের ক্ষেত্রে কি কি ছিল। ক্যাননের ক্ষেত্রে এই যে এই সাইনগুলো ছিল, তাই না? এই সাইনগুলো কিন্তু আমার ক্যামেরাতে নাই। আমার ক্যামেরাতে বেশ আর কি একটা খুব কম আর কি হচ্ছে কি বলে মোড আছে, বাট এই যে বাকি মোড গুলো আছে সবগুলো কম্প্যাক্ট ভাবে এসিএন এ ঢুকাই দেওয়া হয়েছে। তো আমরা দেখি, এখানে পোর্ট্রেট আছে, এইচডিআর ব্যাকলাইট, নাইট পোর্ট্রেট যেটা নিয়ে আলোচনা করা হয়েছে, তারপরে হ্যান্ড হেল্ড নাইট সিন, এটা হচ্ছে চারটা ছবি তোলে, চারটা ছবিকে কম্প্যাক্ট করে একটা বেস্ট আউটপুট দেয়। তারপরে হচ্ছে এইচডিআর ব্যাকলিট কন্ট্রোল, পোর্ট্রেট, স্মুথ স্কিন। আচ্ছা, যেহেতু আমরা এই ক্যানন, সনি এই সবগুলোই হচ্ছে জাপানের, এবং জাপান হচ্ছে কাইন্ড অফ চাইনিজ এবং মঙ্গোলয়েড যে কালচার সেটার দ্বারা একটু বেশি প্রভাবিত। আর চাইনিজ মঙ্গোলয়েড কালচারটাই হচ্ছে তাদের স্মুথ স্কিন আর তারপরে ভি শেপ, এই কিছু কিছু বিউটি স্ট্যান্ডার্ড তাদের মধ্যে আছে। তো এটাও হচ্ছে আমরা লক্ষ্য করতে পাই আর কি, যে হচ্ছে এখানে ওরা একটা ফিল্টার দিয়ে রাখছে যে স্মুথ স্কিন। আচ্ছা, গ্রুপ ফটো এ ব্যাপারে একটু বলি, যে আপনারা তো কালকে জানছেনই যে যখন আমার যে মানুষজন গুলো হচ্ছে এক লাইনে দাঁড়াবে না, তখন একটা নির্দিষ্ট অ্যাপারচারের উপরে না উঠলে আমার কি হয়, যে শুধুমাত্র এনাকে ফোকাস করলো আর বাকিটা একটু বেশি ব্লার হয়ে যায়। তো এটা যেন না হয় তখন হচ্ছে ক্যামেরা করে কিছু ছবি তোলে, যেমন একবার এনাকে ফোকাস করবে, এনাকে ফোকাস করবে, যতজন আছে যতজনের আইকে সে ডিটেক্ট করতে পারবে ততগুলো ছবি সে তুলবে এবং সেটাকে স্ট্যাক করবে, তারপর আপনাকে আউটপুট দিবে। তারপর ল্যান্ডস্কেপ, স্পোর্টস এর ব্যাপারে আলোচনা হয়েছে, কিডস। আচ্ছা, স্পোর্টস আর কিডস এর ব্যাপারে অতটা বেশি ডিফারেন্স নাই। কিডরা হচ্ছে একটু বেশি লম্ফ ঝম্ফ করে, বাট স্পোর্টস এর মতো না। তো তখনই হচ্ছে শাটার স্পিডটাকে একটু হাই রাখা হয়। ক্লোজ আপটা অ্যাকচুয়ালি ম্যাক্রো। ফুড, আচ্ছা, ফুডের ক্ষেত্রে কালারটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, তাই না? তো এই জন্য হচ্ছে ওই কালারটাকে বেশি মেনটেন করা হয় ফুডে। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে, এটাও একটা ফিল্টার টাইপ বলতে পারেন, ফিল্টারটা ওই ওই এসসিএন এরই একটা এক্সটেন্ডেড ফর্ম আর কি। আচ্ছা, এখানে কিছু ইন্টারেস্টিং আছে, যেমন হচ্ছে মিনিয়েচার ইফেক্ট। এখানে এভাবে যদি আপনি ছবি তোলেন তাহলে আপনার ওই যেমন এই ছবিটা একটা সিটি সিটি আর কি হচ্ছে হরাইজনেরই ছবি, বাট ওটা যখন তোলা হয়েছে তখন আর কি এমন ভাবে তোলা হয়েছে যেন এটা একদম ছোট লাগে। তো আমরা যখন ওই বইটা যে এক্সিবিশন হয় আর কি আর্কিটেকচারদের, যে আর কি মিনি সিটি বা মিনি প্ল্যানিং গুলো হয়, তখন হচ্ছে আপনি যদি এটা দিয়ে তোলেন তাহলে ওইটা ওইটা যদি একদম লো লো অ্যাঙ্গেলে তোলেন তখন আবার ওদের প্রজেক্টটা মনে হবে যে অ্যাকচুয়ালি মানে এটা অ্যাকচুয়ালি একটা স্কাই স্ক্র্যাপার বা এরকম কিছু একটা। টয় ক্যামেরা ইফেক্ট, এই ক্ষেত্রে হচ্ছে ওই যে ভিনটেজ বা টয় ক্যামেরার মতো একটা ইফেক্ট দেয়। ওয়াটার পেইন্টিং, ফিশ আই ইফেক্ট, সফট ফোকাস, গ্রেইনি বিএনডব্লিউ। গ্রেইন মানে তো আপনারা বুঝছেন যে আইএসও কে যদি আমি বুস্ট করে ফেলি তাহলে কিছু নয়েজ আসে যেগুলো হচ্ছে একটু ডট ডট ডট, ওইটাকেই গ্রেইন বলা হচ্ছে। ওইটাকে আবার হচ্ছে অনেকে অ্যাস্থেটিক পারপাসে ইউজ করে, তো এই জন্য এখানে আনা হয়েছে আর কি আর্টিফিশিয়ালি। আচ্ছা, এগুলোই ছিল। এরপরে আমরা পরের মোড হয়তো বা দেখবো। আচ্ছা, ফিশাই ইফেক্টের একটা উদাহরণ দেখা হচ্ছে। আপনারা লক্ষ্য করেন যে এই জিনিসগুলো কিন্তু হচ্ছে একটা প্যারালাল লাইনে ছিল, তাই না? এটা আমার বাসার স্কার্টিং টাইপের। তো এটা কিন্তু হচ্ছে অনেক বেশি র্যাপ আপ হয়ে গেছে, তো এটাকে আমরা ফিশাই ইফেক্ট বলি, মাছেরা যেভাবে দেখে অ্যাকচুয়ালি। আচ্ছা, গ্রেইনির ব্যাপারটা একটু দেখানো হয়েছে।
যে আমরা দেখতে পাচ্ছি মানে অ্যাকচুয়ালি রেজুলেশন হয়তো আপনাদেরকে অ্যালাউ করবে না দেখার জন্য, বাট এখানে অনেক বেশি গ্রেইন আনছে। এবং আপনারা জেনে আর কি একটু অবাক হবেন যে ব্লেন্ডারে যারা কাজ করে তারা হচ্ছে গ্রেইন আনার জন্য অনেক কোর্স করে, বা হচ্ছে কি বলে অনেক সায়েন্স আছে, অনেক টুলস আছে যে গ্রেইনকে কতটা ন্যাচারালি দেখা যায়। যেমন এই যে ক্যামেরাটা, এই ক্যামেরাটা হচ্ছে ফিল্ম ক্যামেরা, তো এই ফিল্ম ক্যামেরাতেও কিন্তু আইএসও বা ওই ফিল্ম স্পিড হচ্ছে কিছু গ্রেইন আনতো। ওটা যেটা আনতো সেটা একদম ন্যাচারালি আনতো। আর এই যে ক্যানন বা এরা আনতেছে যেভাবে আর্টিফিশিয়ালি, সেটা একটা প্যাটার্ন ফলো করে আনে, বা একটা কম্পিউটার প্রোগ্রাম আছে। তো ওই কম্পিউটার প্রোগ্রামটা একটা প্যাটার্ন তৈরি করে যেটা অ্যাকচুয়ালি আমরা সেন্স করতে পারি যে এটা মনে হয় আর্টিফিশিয়াল। তো অনেকে হচ্ছে এটা ন্যাচারাল করার জন্য অনেক কোর্স টোর্স করে আর কি, এটাই বলছিলাম। আচ্ছা, এবার আমরা এভি মোডে আছি, যেটা আমরা সবচেয়ে বেশি ইউজ করব বলে আমি মনে করি। এইখানে আপনারা লক্ষ্য করেন যে কিছুক্ষণ আগেই আমি কি করলাম, যে হচ্ছে এখানে ক্লিক করলাম এবং আমি অ্যাপারচারটা চেঞ্জ করতে পারতেছি। তার মানে এভি মোডে আমার অ্যাপারচার চেঞ্জ করা যায়, আর এই পাশে দেখতে পাচ্ছেন আইএসও চেঞ্জ করা যায়। আর এই যে শাটার স্পিডটা, ওটা ভ্যারিয়েবল করতেছে। কিছুক্ষণ আগেই 1/4 ছিল, এখন ক্যামেরা ডিসাইড করতেছে যে এই এক্সপোজারে যদি আমাকে তুলতে হয় তাহলে 1/125 আমাকে তুলতে হবে। আচ্ছা, এখানে আইএসও আমি চেঞ্জ করতে পারি। আচ্ছা, আপনারা খেয়াল করছেন কিনা যে আইএসও আর হচ্ছে অ্যাপারচার আমি তো দুইটাই চেঞ্জ করছিলাম, কিন্তু আমার কিন্তু এক্সপোজারে ওইভাবে আর কি চেঞ্জ আসেনি। এটার কারণ কি, ও হচ্ছে শাটার স্পিডটাকে বাড়ায় কমায় ওইটার কম্পেনসেশনটা করতেছিল, আর হচ্ছে এক্সপোজারটাকে বজায় রাখতেছিল। আচ্ছা, এবার আমরা হচ্ছে টিভি মোডে আছি। টিভি মোডে দেখতে পাচ্ছেন যে আমরা শাটার স্পিডকে কমাচ্ছি বাড়াচ্ছি, আর এখানে আইএসও আছে, কমাচ্ছি কমাতে বাড়াতে পারবো। আর এই যে অ্যাপারচার, এই জায়গাটা ফাঁকা, অ্যাপারচার হচ্ছে আমার ক্যামেরা সিলেক্ট করবে। আপনারা লক্ষ্য করলেন যে আমি শাটার স্পিড বাড়াচ্ছি কমাচ্ছি, বাট আমার এক্সপোজারে অত বেশি চেঞ্জ আসতেছে না। এই যে অ্যাপারচারটা এখানে ভ্যারিয়েবল থাকতেছে। আচ্ছা, এইখানে কি হচ্ছে, এটা একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট। লক্ষ্য করেন আমি শাটার স্পিডকে অনেক বেশি বাড়াই দিছি এবং আইএসও কে অনেক বেশি কমাই দিছি, তাহলে আমার হচ্ছে থিওরিটিক্যালি কি হওয়া হওয়া উচিত ছিল, যে আমার হচ্ছে অনেক বেশি ডার্ক হওয়া উচিত ছিল। বাট অ্যাপারচারকে তো ওইটা আসলে কম্পেনসেট করা উচিত ছিল, রাইট? বাট এইখানে f2.8 এর নিচে সে যেতে পারে না, তাহলে আর বেশি সে ওয়াইড ওপেন হতে পারে না, মানে আর বেশি সে লাইট নিতে পারবে না। তো আলটিমেটলি সে ডার্ক ইমেজ প্রডিউস করছে, তো তখন হচ্ছে আমার এই অ্যাপারচারের যে সাইনটা সেটা ব্লিঙ্ক করবে, মানে এই ছবিটা আপনার হচ্ছে কম্পেনসেশন করা সম্ভব না। তো তখন আপনি করবেন, আপনি হচ্ছে শাটার স্পিডটাকে কমাই দিবেন বা আইএসওটাকে একটু বুস্ট করে ফেলবেন। আচ্ছা, এটা হচ্ছে এক্সপোজার মোড। এইখানে আমি সিলেক্ট করতেছি যে আমার যে অ্যাপারচারটা কন্ট্রোল করা হবে, তো সেটাকে অ্যাকচুয়ালি ন্যাচারালি হচ্ছে কম্পোজ করা হবে নাকি আরো হচ্ছে ব্রাইট কম্পোজ করা হবে। তো আপনি যদি এইখানে হচ্ছে আরো বেশি বাড়ায় দেন, তার মানে আপনি আর কি আরো ব্রাইট ছবি চান, এবং অ্যাপারচারটা এভাবে যেন কন্ট্রোল হোক আপনি যেন ব্রাইট ছবি পান, এটাই জাস্ট। আর এদিকে হচ্ছে আন্ডার এক্সপোজ ছবি তুলতে চান। আচ্ছা, এখন আমরা আছি হচ্ছে ওই যে প্রোগ্রাম মোডে। প্রোগ্রাম মোডে আপনি দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র আইএসও কে কন্ট্রোল করতে পারতেছি, আর বাকি যে দুইটা পার্ট আছে সেটা আমাকে ক্যামেরাই ঠিক করে দিচ্ছে। আর এটা তো অটো মোড, এখানে জাস্ট আপনি শুট অ্যান্ড প্লে। আর এটা হচ্ছে ম্যানুয়াল মোড, এখানে আপনি দেখতে পাচ্ছেন শাটার স্পিড, তারপর হচ্ছে অ্যাপারচার, আর এটা হচ্ছে আইএসও, সবগুলোই আমার হাতে। আচ্ছা, আই হোপ এখানে আমাদের দেখা শেষ হয়ে গেছে। এবার আমরা একটু আরেকটু চার্টে দেখবো যে নিকন, তারপরে হচ্ছে নিকনের জন্য অ্যাকচুয়ালি কি নিকন দেখ। আমরা তো কিছুক্ষণ আগে ক্যানন শিখলাম, তাই না? এবার দেখি যে নিকনে কি, দেখবেন যে আপনার পুরোপুরি সেম। এই যে ম্যানুয়ালকে ওরা এম দ্বারা প্রকাশ করতেছে, আর হচ্ছে এখানে এক্স বলতে বোঝাচ্ছে যে এইগুলো আপনার কন্ট্রোলে আছে, আর যেটা ফাঁকা সেটাই অ্যাকচুয়ালি আপনার কন্ট্রোলে নাই। আসলে উইয়ার্ড চার্ট, বাট তারা দিছে। আচ্ছা, এই যে লিখছে এক্স ক্যান ইন্ডিকেট ইউজার ক্যান চেঞ্জ। ম্যানুয়ালি আপনি সবকিছুর আর কি কন্ট্রোল পাচ্ছেন, অ্যাপারচারে আপনি শাটার স্পিডের কন্ট্রোলটা পাচ্ছেন না, শাটার প্রায়োরিটিতে আপনি অ্যাপারচারের কন্ট্রোলটা পাচ্ছেন না, আর প্রোগ্রামে দুইটার কন্ট্রোল পাচ্ছেন না। আর অটোতে আপনার সব কোনোটারই কন্ট্রোল নাই, সবগুলোই ক্যামেরা ডিসাইড করে ফেলবে। এখানেও ক্যামেরা সবকিছু ডিসাইড করে ফেলবে। বাট আপনি একটা জিনিস ট্রেন্ড লক্ষ্য করেন যে আপনি যেই মোডেই যান না কেন আপনি আইএসও কে কন্ট্রোল করতে পারতেছেন।
তো আইএসও এই জন্য হচ্ছে একটু লার্নিংটা এই ক্ষেত্রে আর কি জরুরি। বাট আইএসও কেও অটো মোডে দিয়ে দেওয়া যায় মানে এখন মডার্ন ক্যামেরা গুলোতে। তাহলে হচ্ছে আপনি বলতে পারেন যে এই মোড গুলোতে আমি যদি চাই তাহলে আমি সবগুলোকেই ক্যামেরার হাতে ছেড়ে দিতে পারি। আচ্ছা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা ক্যাননের জাস্ট ইলেকট্রিফিকেশন গুলো কেমন থাকে, মাদারবোর্ড গুলো কেমন থাকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে একটা মিরর টাইপের আছে, এইটাই হচ্ছে ডিএসএলআর আর মিররলেস এর মধ্যে তফাৎ। আর এখানেও হচ্ছে ওই ডায়াল গুলো দেখানো হয়েছে যে আপনার হচ্ছে নিকন, ক্যানন আর হচ্ছে সনি। এবার আমরা হোয়াইট ব্যালেন্স শিখবো, তার আগে আমরা হচ্ছে কিছু প্রশ্ন উত্তর নিব আর কি। কেউ যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারে। অনেক কিছুই আর কি বেশ ফাস্ট করানো হয়েছে, যেহেতু আপনার বিগিনার, তো আপনাদের প্রশ্ন থাকতেই পারে, করতে পারেন। আচ্ছা, মনে হয় কারো প্রশ্ন নাই, তো আমরা সামনে আগাই হোয়াইট ব্যালেন্স ব্যাপারে। তো হোয়াইট ব্যালেন্স আসলে হচ্ছে আমাকে বাঞ্চ অফ কিছু মানে পরিবেশন করে যে এগুলো এগুলো আমি চুজ করতে পারবো। আর এই যে আমরা কেটাকে দেখতে পাচ্ছি মানে কালার টেম্পারেচার চুজ করতে পারবো, সেটা অ্যাকচুয়ালি আমাদের ওই হোয়াইট ব্যালেন্সের অটো মোড টাইপের। আর আপনি যদি চান আপনি প্রিসেটও একটা ক্লিক করতে পারেন। তো আমরা দেখবো যে আসলে এগুলো যখন আমরা আর কি যাব তখন হচ্ছে এটা কিরকম হয়। আচ্ছা, সবার আগে দেখি যে আমাদের যে প্রো মোড বা এই যে কেটা যখন আমরা চুজ করব, কে ফর কেলভিন, তো আমরা কালার টেম্পারেচার যখন চুজ করব তখন আসলে কি কি চেঞ্জেস আসে। তো আমরা জানি যে আমাদের যদি হায়ার কেলভিন হয়, আপনারা জানেন কিনা যে ওই মানে আপনারা হয়তোবা মানে জাস্ট দেখলেই জানবেন, যখন আমরা কেলভিন জাস্ট লাইট যখন আপনারা কিনবেন তখন ওইখানে একটা ডাটা থাকে যে এত কেলভিনের আলো সে প্রডিউস করে, আবার ওইখানে লুমেনেরও ব্যাপার স্যাপার থাকে। তো কেলভিন যত বেশি হয় তত আমার ওইটা হলদে আলো প্রডিউস করে, আর যত কম হয় তত আমার ওইটা নীলচে আলো প্রডিউস করে। যেমন এইটাতে একটু দেখেন যে আমি যখন কেলভিনটাকে আমি নামাই দিছি তখন হচ্ছে একটু নীলচে, আর যখন আমি এটা বাড়াই দিছি তখন একটু হলদে আলো প্রডিউস করতেছে। তারপরে এটাকে ওই কেলভিন যে মানে ভ্যালুটা, সেটাকে আবার অনেক সময় টেম্পারেচার ভ্যালুও বলা হয়। যেমন এই ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে আমরা দুইটা আলাদা আলাদা প্রিসেটে এবং দুইটা আলাদা আলাদা টিন্টে কাজ করতেছি। টিন্ট মানে হচ্ছে একটা টিন্ট মানে তো আমরা জানি যে একটা কোনো কালির আবেশ, তাই না? তো এইখানে যেটা করা হয় ক্যামেরাতে দুইটা আর কি কালারকে হচ্ছে টিন্ট কন্ট্রোল হিসাবে ইউজ করা হয়। একটা হচ্ছে গ্রিন আর একটা হচ্ছে ম্যাজেন্টা। তো এইখানে আমার সকল কিছুই আর কি ঠিক, বাট আমি করছি এখানে গ্রিন টিন্টের ছবিটা তুলছি, আর এখানে করছি আমি ম্যাজেন্টা টিন্টের ছবিটা তুলছি। তার মানে হোয়াইট ব্যালেন্সে আমার দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে কালার টেম্পারেচার আর একটা হচ্ছে টিন্ট। কালার টেম্পারেচার যত আমি কেলভিন বাড়াই দিব তত আমার হলদে, আর যত আমি কমাই দিব তত আমার নীলচে, আর যত আমি টিন্টটাকে গ্রিনের দিকে নিয়ে যাব তত আমার হচ্ছে আহ কি বলে সবুজ, আর এই ক্ষেত্রে ম্যাজেন্টা ক্রিয়েট করবে। বাট আমাদের যে আমি পার্সোনালি দেখছি যে ক্যানন হচ্ছে শুধুমাত্র হলুদ বা ম্যাজেন্টার মধ্যে সীমাবদ্ধ না, তারা আরো কিছু আর কি অফার করে। তারা একটা পুরো কালার চার্ট বা গ্রেডিয়েন্টই হচ্ছে আপনাকে অফার করে, সেখান থেকে আপনারা চুজ করতে পারবেন, যেটা আমরা ভিডিওতে একটু পরেই দেখবো। আচ্ছা, এই ভিডিওটা দেখি একটু আমরা। তো প্রথমে আমরা হোয়াইট ব্যালেন্স দেখবো। প্রথমে আমাদের আছে হচ্ছে অটো বা হোয়াইট প্রায়োরিটি। এটা ক্যামেরা ডিসাইড করতেছে অ্যাকচুয়ালি আপনাদের হচ্ছে কেমন ছবিটা হওয়া উচিত। আসলে এই হোয়াইট ব্যালেন্স মানে হচ্ছে হোয়াইটটা কিরকম হবে, হোয়াইটটা কি নীলচে নাকি হলদে হবে। ও কিন্তু অন্য কালারের উপরে কোনো কিছু প্রভাব ফেলে না, বাট ও হোয়াইটের উপরে প্রভাব ফেলে। কিন্তু অন্য কালারের মধ্যে মানে কোনোটাই তো অ্যাকচুয়ালি পিওরলি রেড এরকম কোনো কিছু না, বাট হচ্ছে সব কালারের মধ্যে কিছু হোয়াইট কম্পোনেন্ট থাকতে পারে। যদি সেখানে হোয়াইট কম্পোনেন্ট থাকে তাহলে সে এফেক্ট করবে। আর বাস্তবত তো আমরা এরকম একটা মিক্স বা সংকর কালারই দেখি, তো এই জন্য সবকিছুই আর কি আমাদের প্রভাবিত হয় হোয়াইট ব্যালেন্সের উপরে। বাট আপনি যদি এরকম কোনো একটা শুটে থাকেন যেখানে শুধুমাত্র রেড আলোতে আপনার হচ্ছে মডেল আছে, আপনি সেখানে এক্সোটিক কোনো শুট করতেছেন, বা আপনি কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করতেছেন যেটা একদম রেড লাইট এবং প্রোডাক্টটাও একদম রেড,
একদম পিওরলি রেড, তখন কিন্তু আপনাকে হোয়াইট ব্যালেন্স নিয়ে অতটা মাথা না ঘামালেও চলবে। আচ্ছা, ডে লাইটে যখনই যাবেন তখন সে একটু বেশি ব্রাইট করে দিল এবং হলদে করে দিল, শেডে গেলে আরো বেশি হলদে করে দিল। এবার আচ্ছা, টাংস্টেন লাইটে গেলে তখন সে হচ্ছে ধরে নিচ্ছে যে আমার যে আলোটা আসতেছে সেই আলোটা হচ্ছে অনেক বেশি হলুদ, তাহলে তাকে কম্পেনসেট করতে হবে। তো এই জন্য সে কম্পেনসেট করার জন্য ছবিটাকে নীলচে করে দিচ্ছে। আচ্ছা আচ্ছা, এবার হচ্ছে ফ্লুorescent আলো, যেটা আমরা অ্যাকচুয়ালি ওই এলইডি বাল্ব বা রড বাল্বে ইউজ করি। তো এখন ওইটার ক্ষেত্রে কিন্তু হচ্ছে টাংস্টেনের মতো আর কি নীলচে করেনি, বাট একটু হালকা নীলচে করা হয় এটাতে। আর এটা হচ্ছে কাস্টম। আমরা ওই যে কিছুক্ষণ আগে বললাম না যে কেলভিনকে আমরা ডিসাইড করতে পারি। তো আগেকার ক্যামেরা গুলোতে কেলভিনের হচ্ছে একটা পয়েন্ট ছিল, যে পয়েন্ট গুলোতে ডিসক্রিট একটা পয়েন্ট ছিল। বাট ওইটা ক্যানন রিপ্লেস করছে কাস্টমের মাধ্যমে, যেখানে হচ্ছে কোনো ডিসক্রিট মাধ্যম নাই, বরঞ্চ আপনারা যদি চান এই যে, দাঁড়ান একটু, এই গ্রেডিয়েন্টের মাধ্যমে আপনারা হচ্ছে এটাকে কন্ট্রোল করতে পারবেন। আপনি আপনার ইমেজে কতটুকু ব্লু চান কতটুকু গ্রিন চান সেটা আপনি ইউজ করতে পারবেন। এখানে আপনার যেমন কালার যে ব্যাপারটা সেটাও যেমন হচ্ছে আপনার মেইনটেইন হচ্ছে, আবার এখানে আপনি টিন্টের উপরেও আর কি একটা কন্ট্রোল রাখতে পারতেছেন। তো আই থিঙ্ক এটা বেটার। আবার কোনো কোনো ক্ষেত্রে যে কেলভিনের যে ইয়াটা ছিল, মানে সেটিংসটা ছিল, ওইটা একটু বেশি ইজিয়ার ছিল এবং কুইক ছিল। কারণ হচ্ছে আপনি কোনো একটা নাম্বার মানে হচ্ছে চুজ করে রাখছিলেন বা ভেবে রাখছিলেন, ওইটা জাস্ট ওইখানে ক্লিক করে ফেললেন, হয়ে গেল। বাট কাস্টমের ক্ষেত্রে এটা একটু বেশি ল্যাগি হতে পারে। এবার আমরা শিখবো ফোন ফটোগ্রাফির ব্যাপারে। এখানে প্রোমোট ব্যাপারে আলোচনা করা হবে। এটারও আগে আমরা একটু প্রশ্ন উত্তর নিব, কারোর প্রশ্ন থাকলে করতে পারেন। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। ফোন ফটোগ্রাফি। আচ্ছা, প্রথমে আমরা যখন ফোন ফটোগ্রাফিতে ল্যান্ড করি তখন আমরা একটা হচ্ছে ফটো পোর্ট্রেট এগুলো দেখতে পাই। তারপরে আপনার যদি হচ্ছে ফোনে হায়ার মেগাপিক্সেল থাকে তখন আমরা ওইটাও দেখতে পাবো। তারপরে আমরা যখন প্রো মোডে চলে যাব তখন হচ্ছে ম্যাক্সিমাম ফোনে দুইটা করতে পারবো, বাট আপু যখন বললেন যে ওখানে হচ্ছে তিনটাতেই কন্ট্রোল করা যেত, বাট আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখতে পাই সেটা দিয়ে একটা উদাহরণ দেখাচ্ছি। যে আমরা আইএসও কে কন্ট্রোল করতে পারবো, শাটার স্পিড কে কন্ট্রোল করতে পারবো, আর আরেকটা এক্সট্রা হিসাবে হোয়াইট ব্যালেন্স কে কন্ট্রোল করতে পারবো। কিন্তু এখানে আচ্ছা, হোয়াইট ব্যালেন্সেরটা আরেকটু আমি দেখাই। আচ্ছা একটু দেখেন, হোয়াইট ব্যালেন্স যখন আমাদের বাড়ানো হচ্ছে তখন সেটা একদম হলদে হয়ে যাচ্ছে, আর যখন এটা আমি কমাই দিচ্ছি তখন একদম নীলচে হয়ে যাচ্ছে। আচ্ছা, আর এটা হচ্ছে ফোকাস। এই ফোকাসে আপনি করতে পারবেন যে অটোতে সবসময় থাকে, বাট আপনি যদি চান তাহলে আপনি ম্যানুয়াল ফোকাসের এটাও রাখতে পারেন। তো এটা একটা ডিসক্রিট নাম্বারিং পদ্ধতি আর কি হচ্ছে ওরা মেইনটেইন করে। সরি, যে ফোকাসকে ওরা হচ্ছে একটা কোনো একটা নাম্বার দিয়ে করতেছে, যদিও এটা কোনো আইএসও স্বীকৃত কোনো নাম্বার না, জাস্ট ওদের মানে জাস্ট ম্যানুফ্যাকচারারদের একটা নাম্বার। যেমন আপনি হচ্ছে আমি যতদূর জানি আর কি, এক মানে সে সবগুলোকেই ফোকাসে রাখবে। এটা কিছুটা আর কি অ্যাপারচারকে আপনার ডিফাইন করে, অ্যাপারচারের কাছাকাছি একটা ব্যাপার। এক মানে সে সম্পূর্ণগুলোকে রাখবে, আর হচ্ছে যত আপনি এটাকে কমাবেন তত তার ফোকাসের ডেপথ অফ ফিল্ডটা ন্যারো হয়ে যাবে। তার মানে একটা জিনিসের উপরে ফোকাস থাকবে। আবার এটা কোনটা জিনিসের উপরে ফোকাস থাকবে এটা হচ্ছে আপনার ডিস্টেন্সের উপরে ডিপেন্ড করবে। আপনারা যখনই একটু ফোনে নাড়াচাড়া করে দেখবেন, যে যত বেশি কমাবেন দেখবেন যে হচ্ছে এই ফোকাসটা এভাবে এভাবে করে শিফট হচ্ছে। তো এখন আপনি এটা কিভাবে ক্লিক করবেন, ধরেন আমি হচ্ছে এই তিনটার উপরে রাখতে চাই। তো ওই তিনটার কাছে যখন ওই লাইনটা চলে আসবে, অ্যাকচুয়ালি লাইনটা চলে আসে না, মানে ফোকাসটা চলে আসবে, তখন আপনি ওই ফোকাসটাকে ফিক্স করে ফেলবেন। আর যদি না চান ফোনে হচ্ছে ফোকাসিং ভালোই থাকে, আপনি আরো অটোতেও ক্লিক করতে পারেন। এই পাশে কিছু ইনফরমেশন দেওয়া থাকে, আইএসও কি, তারপরে শাটার স্পিড কি, ফোকাস কি, এটাই। আর হচ্ছে হ্যাঁ, ক্লিক করতে পারবেন তো অবশ্যই। আচ্ছা, এই এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে র এবং জেপিজি। আমরা এটা পরবর্তীতেও জানতে পারবো। র মানে হচ্ছে আরো বেশি আপনাকে অ্যালাউয়েন্স দেয় যে প্রফেশনাল ফটোগ্রাফির জন্য আপনারা যখন এডিট করবেন তখন হচ্ছে ও র ফটোগ্রাফি গুলোতে বেশি এডিটের ফ্লেক্সিবিলিটি পাওয়া যায়। কারণ কি,
র হচ্ছে এক্সপোজারের উপর ডিপেন্ড করে না, ও হচ্ছে এক্সপোজারটা কি হচ্ছে হোক ও ওটা জানে না, ও বিভিন্ন এক্সপোজারে ডাটা নিয়ে থাকে। তো ওই ডাটাগুলো আপনার হচ্ছে অনেক বেশি হেল্প করে যখন আপনি এডিটিং করবেন। যেমন আপনি যদি এক্সপোজার বাড়ায় ফেলতে চান যদি আপনার এডোবি লাইট রুমে, তখন হচ্ছে আপনার এই র এর যে ডাটাগুলা মানে গচ্ছিত অবস্থায় ছিল সেই ডাটাগুলো আর কি দরকার হয় বা হচ্ছে হেল্প করে আপনাকে। বাট এই যে আপনি এখানে একটা ইয়া বলি মানে হচ্ছে কি বলে কনস বলি, যে র যে অনেকগুলো ডাটা নিয়ে রাখতেছে এই জন্য আপনার ফাইল সাইজটা অনেক বেশি বড় হবে, আর জেপিজি অনেক ফাইল সাইজ ছোট হবে, আর র ছবি তুলতেও একটু সময় বেশি লাগবে। আচ্ছা, এখানে ফ্ল্যাশের ব্যাপার আছে, টাইমার আছে, আর হিস্টোগ্রামের একটা ব্যাপার স্যাপার আছে, আর বিশেষ কিছুই ক্যামেরাতে পাওয়া যায় না। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা প্রো মোডে আপনার যে অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে দেওয়া হয়েছিল এটা কিন্তু প্রো মোডেও আপনারা করতে পারেন। তো আই থিঙ্ক প্রো মোড নিয়ে আর কোনো কিছু প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন। র মোডের ব্যাপারটা আবার একটু বলা যাবে? হ্যাঁ হ্যাঁ, আমরা র আর হচ্ছে আহ, এটার অনেকগুলো ভার্সন আছে, জেপিজি, জেপিইজি, তারপরে হচ্ছে র, সি র, তারপরে এস র। এগুলো ব্যাপারে আমরা একটু পরে হচ্ছে বিশদভাবে জানবো। তো ততক্ষণ পর্যন্ত একটু আশা করতেছি। জি জি। তারপরে অন্য কোনো প্রশ্ন? এইচডিআর এর কাজটা কি? এইচডিআর, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এইচডিআর মানে হচ্ছে আপনাদেরকে আমি আমার ফ্রেম ব্যাপারে একটু বুঝাই। যেমন আমি জাস্ট হচ্ছে ল্যাপটপের ওয়েবক্যাম ইউজ করতেছি, দেখেন তো যে আমার যে ফেসটা এইদিকে বেশি একটু ইলুমিনেটেড আছে, এইদিকে বেশি একটা ইলুমিনেটেড নাই, কারণ এটা জাস্ট আমার লাইটিং এর জন্য আর কি। আমার বাসার লাইটটা হচ্ছে একটু এইদিকে, তো এই দিক থেকে আমার আসতেছে। এবার আমার যে লাইটটা আছে সেটা কিন্তু আমার পেছনের যে ব্যাকগ্রাউন্ড আছে সেখানেও কিন্তু যাচ্ছে, এবং ওইটাকে কিন্তু ওভার এক্সপোজ করে রাখছে, রাইট? এবং ওখানেই বেশি যাচ্ছে। এবার ও করতেছে কি, নিশ্চয়ই ওর কাছে একটা এমএল আছে, মানে মেশিন লার্নিং অ্যালগোরিদম আছে, যে ও হচ্ছে দেখবে যে আসলে আমার সাবজেক্টটা কি, সাবজেক্টটা আমি, বাট আমাকে যদি ও হচ্ছে রাখতে চায় মানে ইলুমিনেটেড, তাহলে ওইটা বেশি অনেক বেশি ওভার এক্সপোজড হয়ে যায় বা জ্বলে যায়। বাট ওইটাকে যদি ও মেনটেন করতে চায় তাহলে আমার আবার হচ্ছে আমি অনেক বেশি কালো হয়ে যাব, মানে আমার এখানে কোনো লাইটই আসবে না। তো এটা যে মেনটেন করাটা সেটাই হচ্ছে এটা আসলে ডিআর, ডাইনামিক রেঞ্জ এটাকে বলে। আর এটার যদি হাই ডাইনামিক রেঞ্জ হয় বা ও যদি আরো ভালোভাবে বুঝতে পারে বা মেনটেন করতে পারে, এটাকে এইচডিআর বলা হয়। তো এইচডিআর টেকনোলজিটা সবচেয়ে একদম পুরাতন টেকনোলজি, যে ক্যামেরাতে এক্সপোজার কিভাবে ঠিক করতে হয়। আপনারা কি কখনো হ্যাসেলব্লাড কোম্পানির নাম শুনে আসছেন, ক্যামেরা ম্যানুফ্যাকচারার? আরে উত্তর দেন, এটা এটা হচ্ছে একদমই ক্যাজুয়াল একটা মিটিং, আমি কালকেও বলছি। জি ভাই। আচ্ছা, হ্যাসেলব্লাড ব্যাপারে বলেন যে আসলে কেন শুনছেন, ওরা কি জন্য অ্যাকচুয়ালি বিখ্যাত? টেলিস্কোপে ওদের ক্যামেরা ইউজ করে। আচ্ছা আচ্ছা, তাহলে আপনার এনকাউন্টার ওই টেলিস্কোপের মাধ্যমে হয়েছে, বাট আমার এনকাউন্টার হয়েছিল যে মানে আমার আসলে কখনো এনকাউন্টারই হয়নি, বাট আমি জানছি এভাবে যে আপনার যে চাঁদের যে ছবিটা 1969-এর দিকে যে অ্যাকচুয়ালি অ্যাপোলো মিশন গুলো হচ্ছিল, তখন চাঁদে কিন্তু হচ্ছে এই হ্যাসেলব্লাডের লেন্স এবং ক্যামেরা নিয়ে যাওয়া হয়, এবং হ্যাসেলব্লাড এখনো হচ্ছে হ্যান্ড ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে আর কি ক্যামেরা প্রডিউস করে। ইভেন তাদের কিছু কিছু হাই এন্ডের ক্যামেরার দাম হচ্ছে 10-20 লাখ টাকারও আছে। মানে তারা যত ওপরে আপনি চাবেন তত ওপরে সে ক্যামেরা বানাই দিতে পারবে, আর ম্যাক্সিমামই হচ্ছে তারা কাস্টম মেড ক্যামেরা বানায়। তো যেটা বলতেছিলাম যে হ্যাসেলব্লাড যেভাবে এক্সপোজারটাকে কন্ট্রোল করতো, কোনো এআই ছিল না, কোনো মেশিন লার্নিং ছিল না, সবগুলো ছিল আপনার এইচডিআর এর মাধ্যমে। ওদের সেন্সর সাইজটা এত বড় হতো, এবং ওইখানে কিছুটা কিছুটা তো আসলে আপনার এমএল ছিলই, তো ওই কিছুটা এমএলই ওদের সেন্সর সাইজটা বড় হওয়ার কারণে বা জাস্ট এটার মাধ্যমে, এবং ওদের প্রসেসরটা বেশি উন্নত হওয়ার কারণে ওরা বুঝতে পারতো যে আসলে আমার সাবজেক্ট কোনটা, এটা কোনটা। এবং হচ্ছে ও করতো প্রথমে সাবজেক্টকে ইলুমিনেট করে একটা ছবি তুলতো, এবং ওইটাকে অন্ধকার করে আরেকটা ছবি তুলতো, এবং তোলার পর সেটাকে খুব দ্রুত স্ট্যাক করে দিত। এই দুটো ছবির মাধ্যমে তারা অনেক ভালো ক্রিস্প এন্ড শার্প ছবি তুলতো। আপনারা তো জানেন যে হচ্ছে যখন চাঁদে যখন যায়, তো চাঁদেও তো নিশ্চয়ই আকাশটা অনেক বেশি ইলুমিনেটেড ছিল, তাই না? আর হচ্ছে আমার যখন নভোচারী
তখন তারও তো ছবি তোলার আর কি একটা দরকার ছিল, যে তাকেও তো আমার ক্রিস্প ভাবে দেখতে হবে। এখন এই দুইটা মেইনটেইন করা অ্যাকচুয়ালি বেশি টাফ, এবং হচ্ছে আপনার অনেক বেশি আইএসও, শাটার স্পিড, অ্যাপারচার সবকিছু চেঞ্জ করতে হবে। এখন একটা নভোচারীর ট্রেনিং আসলে কখনো ফটোগ্রাফির ট্রেনিং এর বা কোর্সের মতো তো হতে পারে না, তাই না? তো এই জন্য হচ্ছে তাদের তাদের এই ইজের জন্যই হচ্ছে এইচডিআর জিনিসটাকে মানে ওরা বেশি ইমপ্লিমেন্ট করছিল এবং ওইখানে বেশি ফোকাস করছিল, যে এত কিছুই দরকার হতো না, জাস্ট ওরা ক্লিক করতো, বাট ওই ক্লিকের ট্যাগিং প্রসেসটা এতটা ভালো ছিল যে ভালো ছবি আসতো। ইভেন এগুলো সবগুলোই হচ্ছে গুগল কমন্সে, সরি গুগল না, উইকিপিডিয়া কমন্সে আছে, আপনারা চাইলে দেখতে পারেন, একদমই ফ্রি, এবং হচ্ছে হাই রেজুলেশন আছে। আপনারা জাস্ট রেজুলেশন দেখে এখনো অবাক হয়ে যাবেন যে এখনো অনেক হচ্ছে হাই এন্ডের ক্যামেরাগুলো হচ্ছে এতটা ভালো মানে শাটার স্পিডের বা এই সকল জিনিসগুলো মেনটেন করতে পারে না যতটা হ্যাসেলব্লাড করছে। আচ্ছা, এইচডিআর ব্যাপারে তাহলে আমরা আরো একটু পরে জানাবো, যেহেতু এই জিনিসটা নতুন আসলো আমাদের ক্লাসে, এটা কন্টেন্ট ছিল না, বাট নেক্সট ক্লাসে দেখি আমি এইচডিআর ব্যাপারে জানাবো। এখন বলা হয়ে থাকে, আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি, যে বলেন তো যে কোন জিনিসটার এইচডিআর সবচেয়ে ভালো? এইচডিআর মানে তো হচ্ছে যে সাবজেক্ট, ফোরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড, এই সব কিছুর আমার এক্সপোজারটা মেইনটেইন করা, রাইট? তাহলে কোন জিনিসের বা কোন এলিমেন্টের হচ্ছে এইচডিআরটাকে বেস্ট বলা হয়? এটা ক্যানন হতে পারে, হ্যাসেলব্লাড হতে পারে, সনি, ইভেন অর্গানিক জিনিসেরও হতে পারে। এনিওয়ান? বা কোনটা আসলে বেঞ্চমার্ক? আচ্ছা ঠিক আছে, আমি বলি। সেটা হচ্ছে আমাদের ক্যানন, সনি, হ্যাসেলব্লাড। আপনারা হয়তো ভাবছিলেন হ্যাসেলব্লাড হচ্ছে বেঞ্চমার্ক, বাট আসলে বেঞ্চমার্ক না। বেঞ্চমার্ক হচ্ছে আই, হিউম্যান আই। এই মানব চক্ষুর থেকে ভালো এইচডিআর এখন পর্যন্ত কখনোই করা সম্ভব হয়নি, এবং বলা হয়ে থাকে যে অপটিক টেকনোলজিতে কখনোই এর মতো আর কি এইচডিআর সম্ভব না বের করা। এটা খুবই স্বাভাবিক। আপনি যেমন দেখবেন যে আপনি যখন হচ্ছে অন্ধকার থেকে আলোতে যাবেন, তখনই আপনার যে পিউপেল, অ্যাপারচার, এই সবকিছু হচ্ছে এমন ভাবে মেনটেন হবে, আপনি বেশ একটা ভালো ক্লিয়ার ছবি দেখতে পাবেন। ইভেন মানুষ যখন চায়, মানুষ তার অ্যাপারচার চেঞ্জ করতে পারে উইলের মাধ্যমে, আমরা হয়তো জানি না, বাট করতে পারি। যেমন হচ্ছে আমরা যখন এটাকে দেখবো, একটা ফোনকে দেখবো, তখন আমি শুধুমাত্র একে দেখতেছি এবং আশেপাশে এটা বেশ খানিক ব্লার হয়ে যাচ্ছে। এবং হচ্ছে যখন আমি একটা এইচডিআর একটা ছবি দেখবো, মানে বা কোন একটা প্যানোরামিক ভিউ দেখবো, তখন আবার অ্যাপারচার এমন হয়ে যাচ্ছে যে আমি সবগুলোই দেখতে পাচ্ছি। তো এই জিনিসটা হচ্ছে মানে খুবই অভাবনীয় আর কি। এতটা কমপ্লেক্স অ্যালগোরিদম হয়তোবা আমাদের এই ক্যামেরার ছোট প্রসেসর গুলো মেনটেন করতে পারবে না। এই জন্যই হচ্ছে হিউম্যান আই হচ্ছে বেঞ্চমার্ক, যেটার পাওয়ার বা যেটার হচ্ছে বেঞ্চমার্কে 1 ধরা হয়েছে, আর বাকি সবগুলোকে একটা নাম্বারিং এর মাধ্যমে করা হয়। যেমন ক্যাননের অনেক সময় বলে যে 0.8% পর্যন্ত ভালো ছবি তুলতে পারে, পার্সেন্ট না, 0.8 গুণ পর্যন্ত ভালো ছবি তুলতে পারে। আচ্ছা আমরা সামনে আগাই। পিকচার স্টাইল, এ ব্যাপারে আমরা একটু জানবো। ক্যাননের অনেকগুলো পিকচার স্টাইল আছে, ঠিক সেরকমই নিকনেরও আছে। এর মধ্যে সবচেয়ে বেশি ফেমাস হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা অ্যাকচুয়ালি হচ্ছে ক্যামেরা ডিসাইড করে আপনার মানে কিরকম ছবিটা দরকার। পিকচার স্টাইলটা মানে হচ্ছে আপনার কালার সায়েন্স কেমন হবে, এবং আপনার হচ্ছে কোন জায়গাতে এক্সপোজারটা বেশি পড়া উচিত বলে মনে হবে। যেমন আপনি দেখেন যে ল্যান্ডস্কেপ আর পোর্ট্রেটের মধ্যে ডিফারেন্সটা কি। আপনার যে সাবজেক্টটা থাকবে, সেই সাবজেক্টটাকে একটু বেশি ওয়েল ইলুমিনেটেড করতে হবে, আর বাকিটা আমার একটু লেস ইলুমিনেটেড থাকলেও হবে। তো পোর্ট্রেট মোড এটাকে বেশি এমফাসাইজ করে যে আমার হিউম্যান সাবজেক্টটা কোনটা, এবং হচ্ছে তাকে আমি বেশি ইলুমিনেট করব, তার কালারটা বেশি অ্যাকুরেট করার চেষ্টা করব, আর বাকি ব্যাকগ্রাউন্ডটাকে আমি অতটা প্রায়োরিটি দিব না। ঠিক সেরকমটাই হচ্ছে পোর্ট্রেট। বাট ল্যান্ডস্কেপ করে কি, ল্যান্ডস্কেপ করে হচ্ছে অ্যাপারচারটাকে একটু কম রাখার চেষ্টা করে, সরি বেশি রাখার চেষ্টা করে, এবং হচ্ছে কালারটা ওইভাবে অ্যাকুরেট করে না, কোন একটা পার্টিকুলারের কালারটাকে স্ট্যান্ডার্ড ধরে না, বরঞ্চ একটা ওভারঅল কালার বা এক্সপোজারটাকে সে স্ট্যান্ডার্ড ধরে। এটার মিটারিং মোডে অনেকখানি চেঞ্জ আসে। মিটারিং মোড আমরা একটু পরে জানবো। ন্যাচারাল, ন্যাচারাল হচ্ছে অ্যাকচুয়ালি এটার ডিটেলটা অনেক বেশি রিচ হয়, আর হচ্ছে আর অতটা কিছু না আর কি। ন্যাচারাল কালারটা একদম ন্যাচারাল হয়, কোনো কিছু স্যাচুরেশন, ওভার স্যাচুরেশন বা পপ আপ এরকম কোনো কিছুই হয় না। সবচেয়ে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ফেইথফুল বা ফাইন ডিটেল। ফাইন ডিটেল একটু আলাদা ফেইথফুলের থেকে।
তো এইখানে যেটা হয় সেটার শার্পনেসটা একদম পারফেক্ট হয়, যেটা হিউম্যান আই দেখতে পাই সেরকম। এখানে একটু আর্টিস্টিক ভ্যালু আসে এবং এটা একটু মানে আমাদের চোখেরটাতে একটু সুদিং লাগে আর কি। আর হচ্ছে কালার টালার একটু বেশি ডিটোনড হয়, এটা অতটা বেশি আপনার কি বলে স্যাচুরেটেড হয় না। আর মনোক্রোম তো বুঝতে পারতেছেন যে একটা মাত্র কালার। আচ্ছা, মনোক্রোম কিন্তু কখনোই ব্যাকগ্রাউন্ড সরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না। মনোক্রোম আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে একটা ডিফারেন্স আছে। কেউ যদি বলতে চান বলতে পারেন। আচ্ছা, আমি এখনই দেখলাম যে একজন ভাই আসছেন। ভাই, শুভ্র ভাই, আপনি বলেন যে মনোক্রোম আর হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের ব্যাপারে বলেন ভাই আপনি একটু। হ্যাঁ ভাই, শোনা যাচ্ছে, বলেন। হ্যাঁ ভাই, আনমিউট হয়েছিলেন কিন্তু আপনাকে শোনা যাচ্ছে না। না ভাই। আচ্ছা ঠিক আছে। তো মনোক্রোম হচ্ছে আপনার মনো মানে এক, আর ক্রোম মানে হচ্ছে, ভাই আপনি লিভ নিয়ে আরেকবার জয়েন দিয়ে একটু দেখতে পারেন, তারপরে আপনার থেকেও কিছু আমরা শুনবো। আচ্ছা, মনোক্রোম মানে হচ্ছে একটা কালার, ক্রোম মানে হচ্ছে কালার। তার মানে আমি হচ্ছে যদি চাই মনোক্রোমে আমি শুধুমাত্র যে রেড কালার, সেই রেড কালারের একটা ছবি তুলতে পারবো, আবার গ্রিন কালারের ছবি তুলতে পারবো। তো এটা হচ্ছে আমি কিভাবে নিয়ন্ত্রণ করব, ওই টিন্টের মাধ্যমে নিয়ন্ত্রণ করব, যেটা আসলে মডার্ন ওয়েতে আমাকে যে কোনো কালার চুজ করতে দিচ্ছিল, বাট কিছু কিছু আগেকার ক্যামেরাতে শুধুমাত্র আমার গ্রিন এবং ম্যাজেন্টা এর মধ্যকার ভাবে দিচ্ছিল। তো মনোক্রোম এটা। আবার হচ্ছে আমরা অনেক সময় একটা ভিনটেজ একটা শেপ দেখি না, যে হচ্ছে একটু ব্রাউনিশ শেড আসে, সেটাও মনোক্রোমের মাধ্যমে করা হয়। আর ব্ল্যাক এন্ড হোয়াইট মানে এখানে কোনো স্যাচুরেশনই থাকবে না, বাট মনোক্রোমে অবভিয়াসলি সে স্যাচুরেশন বা কালার যে ডাটাটা সেটা নিবে, বাট সেটা একটাকে সে বেশি পপ আপ করবে আর বাকি সবগুলোকে একটু দমায় রাখবে। আচ্ছা, এবার আমরা মোডের হচ্ছে একটু পার্থক্য দেখি। আসলে অত বেশি পার্থক্য হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের এক একটার এক এক রকম প্রায়োরিটি থাকে, তো এই জন্য একটু বেশি ডিফারেন্স দেখা যায়। যেমন স্ট্যান্ডার্ড, এখানে হচ্ছে আমরা যেটা আগেকার যে আমরা ক্যামেরাগুলো দেখতাম যে একদম ওই যে সনি বানাতো পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা, সেই সেরকম যে একটা হলদে শেড আসতো ফ্ল্যাশ দিলে, সেরকম একটা শেড আসতেছে। পোর্ট্রেটে কিন্তু এই হলদেনেসটা আর কি চলে গেছে, মানে ইয়েলো আর নাই। এখন হচ্ছে ন্যাচারাল যে কালার, সেই কালারটা আসছে, স্কিন টোনকে মেনটেন করা হচ্ছে। এবং আমার এই সবগুলোর মধ্যে যদি আমি লক্ষ্য করি যে এইখানে আমার ফেসটা বেশি ইয়া লাগতেছে, মানে হচ্ছে ওয়েল ইলুমিনেটেড লাগতেছে। আর ন্যাচারালের ক্ষেত্রে হচ্ছে এটার ডিটেলটা অনেক বেশি ভালো ক্যাপচার হয়েছে। আসলে এই ছবিতে ভালো মতো বোঝা যাচ্ছে না যে ডিটেলের ব্যাপারটা, বাট এখানে কালারটাও অনেক বেশি ন্যাচারাল রাখার চেষ্টা করা হয়েছে। আর ফেইথফুলে এইখানে যে ডিটেলটা একটু শার্পনেসটা বেশি, ফেইথফুলে তার উল্টাটা, এর শার্পনেসটা একটু কম এবং এটা একটু স্মুথ করে দেওয়া আছে। এবং আমাদের যেহেতু আমাদের কাছে অনেক বেশি ডিটেলিং নাই, তখন আমাদের কাছে ওইটা বেশি রাফ লাগতেছে না, ওইটা বেশি স্মুথ লাগতেছে, যেটা আরেকটু আমাদের কাছে আপিলিং লাগতেছে, এছাড়া কিছু না। আর সিনেমাতে সবকিছুকে ডিটোন করা হয়েছে এবং একটু ডিস্যাচুরেট করা হয়েছে, আর হচ্ছে এক্সপোজার কমানো হয়েছে, যেন হচ্ছে একটা সিনেম্যাটিক ভিউ আসে, ঠিক সেরকম আর কি। আচ্ছা, পিকচার স্টাইলে আমরা যখন দেখবো, আমরা ভিডিও দেখবো সামনে, তো আমরা দেখবো যে হচ্ছে কিছু কিছু আমাদের প্যারামিটার আছে, সেই প্যারামিটার গুলোকে কন্ট্রোল করা যায়। একটা হচ্ছে শার্পনেস আর হচ্ছে কন্ট্রাস্ট। আর আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মেইন প্যারামিটার: শার্পনেস, কন্ট্রাস্ট, স্যাচুরেশন এন্ড কালার টোন। শার্পনেস এর মধ্যে আবার তিনটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রেংথ, ফাইননেস আর হচ্ছে থ্রেশহোল্ড। এই সবগুলোই মোটামুটি শার্পনেসকেই ডিফাইন করে, একটু আলাদা আলাদা ভাবে। যেমন ফাইননেস মানে হচ্ছে আপনার যে পিক্সেলটা থাকবে সেইটা কতটা ফাইন হবে সেটা, এটা আসলে যদি আপনি বাড়ায় দেন তাহলে একটু রাফ লাগবে এরকম। তারপরে থ্রেশহোল্ড, অ্যাকচুয়ালি থ্রেশহোল্ড, স্ট্রেংথ, এই সবগুলোই হচ্ছে আপনার লিমিট বোঝায় যে আপনার শার্পনেসের থ্রেশহোল্ডটা কত পর্যন্ত হবে, এর বেশি সে যাবে না শার্পনেসে। তারপরে স্ট্রেংথ বলতে যে আপনার একটা একটা যে পার্টিকেল বা একটা পিক্সেল যতটা ফাইন হবে বা ডিসফাইন হবে, এটা যে বললাম, ওইটার স্ট্রেংথ কত হবে, মানে ওইটার যে কি বলবো, এটা এটা আসলে বলতে গেলে অনেক বেশি বলা লাগে। যেমন একটা পিক্সেল, সেই পিক্সেলটা কতটা বেশি আর কি হচ্ছে ভ্যালু ধারণ করবে, সেটা হচ্ছে স্ট্রেংথ। ওই পিক্সেলটা কতটা স্মুথ এবং রাফ হবে, সেটা হচ্ছে ফাইননেস। আর থ্রেশহোল্ড মানে ওই পিক্সেলটা কত পর্যন্ত
হাইয়েস্ট লিমিটটা রাখবে শার্পনেসের, সেটা হচ্ছে থ্রেশহোল্ড। আচ্ছা, এটা যদি আপনাদের কাছে ক্যামেরা যদি থাকে, এটা একটু প্র্যাকটিস করে আপনারা ডিফারেন্স গুলো দেখতে পারেন। খুবই স্লাইট ডিফারেন্স, বাট এই স্লাইট ডিফারেন্সটা অনেক সময় আর কি হিউজ আর কি ডিল ক্রিয়েট করে ফেলে। এবার কন্ট্রাস্ট তো আপনারা বুঝছেন, কন্ট্রাস্ট মানে হচ্ছে ফ্যাকাশে এবং হচ্ছে ব্ল্যাক পোর্শনটা অনেক বেশি ব্ল্যাক, এইটার মধ্যে ডিফারেন্স। যেমন আমাকে যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু একদম লো কন্ট্রাস্টে দেখতে পাচ্ছেন। যদি হাই কন্ট্রাস্টে হতো তাহলে আমাদের যে ব্ল্যাক পোর্শনটা ছিল অনেক বেশি ব্ল্যাক হয়ে যেত, আমার যে পেছনের যে কালার গুলো ছিল সেগুলো অনেক বেশি পপ আপ করে ফেলতো, আর হচ্ছে যে এই ব্রাইট পোর্শনটা সেটা আরেকটু বেশি ব্রাইট হতো। কন্ট্রাস্ট মানে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এর মধ্যে ডিফারেন্সটা আর একটু বাড়ায় দেওয়া। আচ্ছা, এরপরে আছে হচ্ছে স্যাচুরেশন। স্যাচুরেশন মানে তো জানেনই, সেটা হচ্ছে আপনার কালার কতটা বেশি আর কি অ্যাম্পলিফাই করবে সেটা। যদি আমার স্যাচুরেশনটা হচ্ছে মানে একদম জিরোতে থাকে, তার মানে হচ্ছে সে কোনো বেশি অ্যাম্পলিফিকেশন করবে না, বাট আপনারা চাইলে কমায় বাড়ায় রাখতে পারেন। তো আমি পার্সোনালি প্রেফার করি স্যাচুরেশন আপনারা একটু কমায় রাখবেন, কারণ হচ্ছে আমার মনে হয় যে ক্যামেরা হচ্ছে তাদের একটা নিজস্ব কালার সায়েন্স নিয়ে কাজ করে, এবং তাদের কালার সায়েন্সে যেই কালারটা বেশি আর কি প্রাধান্য পায় সেই কালারটাকে তারা অনেক বেশি বুস্ট করে। যেমন হচ্ছে ক্যানন, আমি তো বললাম যে ক্যানন একটু ইয়েলো জিনিসটাকে পছন্দ করে, ইউলিশ জিনিসটা পছন্দ করে, তারা একটু ইয়েলো ওই জিনিসটা একটু বাড়ায় দেয়। ইভেন হচ্ছে ক্যাননের আরেকটা প্রবণতা আমি মাঝে মধ্যে লক্ষ্য করি, যে বৃষ্টির পর যখন আপনি একটা কোনো গাছের ছবি তুলতেছেন, সেই গ্রিনটাকে বেশ বেশ খুব ভালোভাবে ক্যাটকেটে একটা গ্রিনে অনেক সময় প্রকাশ করে দেয় আর কি, অটো মোডে যখন যাবেন তখন, বা আপনার যখন হচ্ছে হোয়াইট ব্যালেন্স যখন আপনার একদম অটোতে থাকবে, মানে ক্যামেরা যখন ডিসাইড করবে তখন সে একটু স্যাচুরেটেড করেই দেখায়। আচ্ছা, আর হচ্ছে অনেকে যেটা করে যে হচ্ছে ডিস্যাচুরেটেড আপনি করে রাখলে আপনি যখন এডিট করবেন তখন আপনার কাছে একটু পাওয়ার থাকবে আর কি, যে আপনি হচ্ছে কিছু কিছু আর কি কালারকে একটু আরেকটু দমাই দিতে পারবেন, আরেকটু পপ আপ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে কালার টোন। কালার টোনে আমরা আমরা দেখবো, এটা আসলে বলার থেকে দেখাটা ভালো, আমরা একটু এখানে দেখলেই বুঝতে পারবো। আমরা পিকচার স্টাইলে যাচ্ছি, এটা হচ্ছে অটো স্ট্যান্ডার্ড। আপনারা জাস্ট লক্ষ্য করলে বুঝতে পারবেন যে অত ডিফারেন্স নাই, ল্যান্ডস্কেপে একটু বেশি কালারটা ইয়া হয়ে গেছে। আচ্ছা, এখানে ক্যানন আপনাকে 3টা পোর্শন দিছে, ইউজার ডিফল্ট, আপনারা যদি চান আপনাদের মনের মতো একটা কোনো পিকচার স্টাইল চুজ করতে পারেন। আচ্ছা, এরপরে আমরা ওই যে স্ট্রেংথ গুলো দেখবো। আচ্ছা, খুবই স্লাইটলি হচ্ছে আমার মানে আমি যেহেতু আর কি একদম বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছি, এবং হচ্ছে রেজলিউশন আমার হাই, আমি দেখতে পাচ্ছি যে ফাইননেস বা এগুলো যখন আমি একটু বাড়াচ্ছি একটু শার্প আমার কাছে বেশি লাগতেছে। কন্ট্রাস্টের জিনিসটা একটু মনে হয় ভালোই বোঝা যাবে, যে দেখেন আমার যে এই যে এইখানে যে পোর্শনটা ছিল সেই পোর্শনটাতে কিন্তু হচ্ছে একটু ব্ল্যাকিশ পোর্শন, আর এগুলো হচ্ছে একটু হোয়াইটিশ পোর্শন। আমি যখন কন্ট্রাস্টটা কমাই দিলাম, এইটা আর এইটার ডিফারেন্সটা একটু কমে গেল। আর যখনই আমি কন্ট্রাস্টটা বাড়াই দিচ্ছিলাম তখনই এই যে ব্ল্যাক পোর্শনটা আরেকটু বেশি ব্ল্যাক, আর এই পোর্শনটা আরেকটু বেশি হোয়াইট হয়ে গেল, মানে এটার মধ্যে ডিফারেন্সটা একটু বেশি বেড়ে গেল। স্যাচুরেশন অবভিয়াস, আর এটা হচ্ছে ওভার স্যাচুরেটেড আর আন্ডার স্যাচুরেটেড। আচ্ছা, এইখানে হ্যাঁ, আমি একটু আগে আপনাদেরকে টিন্টের ব্যাপারে বলছিলাম, তো ওই টিন্টটাই হচ্ছে কালার টোনে এখানে আর কি প্রভাব ফেলে। আপনারা তো জানেন যে হচ্ছে ক্যামেরা যেটা করতেছে, একটা হচ্ছে একপাশে গ্রিন রাখতেছে আর একপাশে ম্যাজেন্টা রাখতেছে। তো আসলে প্লাস পোর্শনে আমাদের হচ্ছে গ্রিন পোর্শনটাকে রাখতেছে, আপনি যত প্লাস করে দিবেন আপনার ছবিতে একটা গ্রিনের একটা আধিক্য দেখা যাবে, আর যত আপনি মাইনাস করে দিবেন তত আপনার হচ্ছে একটা ম্যাজেন্টার একটা প্রভাব দেখা যাবে। এই যে ম্যাজেন্টা আর হচ্ছে গ্রিন। তো এটা ছিল। আচ্ছা, আপনারা ভাবতে পারেন যে আমরা কোনটা ইউজ করব, তো আমি পার্সোনালি ফাইন ডিটেলটা ইউজ করি। তো আমি এটাই সাজেশন দিব যে ফাইন ডিটেলটা আপনারা ইউজ করতে পারেন। আর যদি আপনারা অনেক বেশি জনরাতে আর কি শিফট করেন, মানে ধরেন হচ্ছে আপনি এখন হয়তো বা পোর্ট্রেট তুলতেছেন তারপরে একটা হঠাৎ করে ল্যান্ডস্কেপ তুলবেন, তখন আপনারা স্ট্যান্ডার্ড মোডে তুলতে পারেন, কারণ এটা সবচেয়ে বেশি ব্যালেন্স আর কি রাখে।
এবার আমরা ফোকাস নিয়ে আলোচনা করব, এর মাঝখানে আপনাদের কথা শুনবো। আপনারা কেউ চাইলে প্রশ্ন করতে পারেন বা কোনো এক্সপিরিয়েন্সও শেয়ার করতে পারেন। হ্যাঁ হ্যাঁ, বলেন। ভাইয়া এখানে মানে যে মনোক্রমে কোন কালারটা ইম্পর্টেন্স পাবে ওইটা আমি কিভাবে সেট করব? আচ্ছা, এটা আপনি ওই যে কালার টোনের মাধ্যমে আর কি সেট করতে পারবেন। মানে যে মনোক্রোম একটা ইয়া ছিল না, মানে লেফট সাইডে। দেখাচ্ছি, ধরেন আমি, আমাকে একটু দেখেন যে আমি যখন এটা সিলেক্ট করতেছিলাম, আমি কিন্তু ফাইন ডিটেলের আমি হচ্ছে এই জিনিসগুলো চেঞ্জ করতেছিলাম, তাই না? আমি প্রথমে ফাইন ডিটেল ক্লিক করছিলাম, তারপরে হচ্ছে থ্রেশহোল্ড, এগুলো সবগুলো চেঞ্জ করতে পারতেছিলাম। তাহলে আপনি কি করবেন, মনোক্রমে ঢুকবেন, এখানে আপনার মনোক্রম দেখাবে, তখন আপনি এখানে কালার টোনটা চেঞ্জ করতে পারবেন। ও আচ্ছা। আচ্ছা, আর কেউ? আহ, ভাই আপনার কি মাইক্রোফোনের সমস্যা দূর হয়েছে, শুভ্র ভাই? আচ্ছা, হ্যালো, শোনা যায়? হ্যাঁ ভাই, হ্যাঁ ভাই, আপনি হচ্ছে কিছু বলেন আর কি এ ব্যাপারে, আপনার এক্সপিরিয়েন্স বলেন, আপনি কোনটা ইউজ করেন। আহ, আমি আসলে কেবলই জয়েন করছি, তো আমি সবগুলা দেখি নাই সেটিংস, বাট আমি আসলে এতটা ডিটেলস সেটিংস কখনো ইউজ করি না। আমি আসলে কম্পোজিশন নিয়ে বেশি কাজ করি, তো সো আমি এগুলো নতুন শিখতেছি বলতে পারো। তোমার এগুলো দেখে আমার ভালো লাগছে। আমি এগুলো নর্মালি পোস্ট প্রসেসিং এর ক্ষেত্রে কাজ করি আর কি। এগুলো নর্মালি আমি তোলার আগে খুব একটা এর আগে দেখি নাই। আমারও দেখে ভালো লাগতেছে, নতুন জিনিস শিখলাম। না ভাই, আমরা হচ্ছে লাস্টের দিনে আপনাকে রাখবো হচ্ছে রিভিউ করার জন্য, যে বিভিন্ন আমাদের যারা আছে তারা হচ্ছে আপনার থেকে কিছু শিখতে পারলে আমরাও ইয়া করব। আর আপনার হচ্ছে এডিটিং অনেক ভালো ভাইয়ের, আই থিঙ্ক ভাইকে অনেক চিনে, ভাইয়ের হচ্ছে অনেক ছবি হচ্ছে অনেক ফেমাস। আচ্ছা ঠিক আছে, ভাইয়ের থেকে আমরা পরবর্তীতে আরো শুনবো। কন্টিনিউ করো। হ্যাঁ, তো আচ্ছা, এখানে ভাইয়ের ব্যাপারে আমি একটু বলি, যে ভাইয়ের যে ফিলোসফির ব্যাপারে, যে উনি করতেছেন যে উনি পরবর্তীতে এটাকে ঠিক করতেছেন। যেমন হচ্ছে আপনি মনোক্রমে ছবি তুললেন, তো সেটা যদি আপনি লাইট রুমে নিয়ে যান, তার পরবর্তীতে যদি আপনি কালার গ্রেডিং করেন, তাহলেও কিন্তু আপনি যে কোনো একটা মানে কালারকে ওখানে ইন্ট্রোডিউস করতে পারবেন। যেমন শ্যাডো পার্টে হয়তোবা আপনি একটু গ্রিনিশ ভাব চান, তখন আপনি মনোক্রমে তোলা ছবিটাতে আপনি একটু শ্যাডোতে গ্রিন ভাব দিয়ে দিবেন। এটা আসলে ওই যে মালিহা ইসলামেরও প্রশ্নের উত্তর দিচ্ছে, যে আপনি কোন কালারকে আধিক্য করতে চান, এটা এইখানেও করতে পারেন, বাট এখানে আপনার একটু অপশনটা একটু লিমিটেড। বাট আপনার যখন আপনি পোস্ট প্রসেসিং এ চলে যাবেন, তখন আপনার কাছে একদম পুরো কালার প্যালেটটা চলে আসবে। আর হচ্ছে আপনি আর মানে ক্যানন যেহেতু আমাদেরকে সুযোগ দিচ্ছে, তো ওইখানে যে আমরা একদম প্রিভিয়াসে ওখানে দেখলাম যে আমরা হচ্ছে হোয়াইট ব্যালেন্সের ক্ষেত্রে আমরা যখন একটা কালার প্যালেট পাচ্ছিলাম, যে একদিকে ব্লু, গ্রিন, রেড আর হচ্ছে ম্যাজেন্টা, তো সেখানেও কিন্তু আমরা সিলেক্ট করে হচ্ছে একটা মনোক্রমে একটা টিন্ট আনতে পারি। তো এটা দুইভাবে করা যায়, যেভাবে আপনাদের কমফোর্টেবল লাগে সেভাবে করতে পারেন। আচ্ছা, এবার আমরা ফোকাস ব্যাপারে আসবো, এবং ফোকাস ব্যাপারে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস বলে আমি মনে করি। যেমন এইখানে আপনারা তিনটা অপশন পাবেন, একটা হচ্ছে ওয়ান শট, এআই ফোকাস এবং এআই সার্ভ। আচ্ছা, আমি একটু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করি, যে আমার একটা ফ্রেন্ডের হচ্ছে ক্যামেরা ছিল, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 60D এরকম টাইপের। তো ওইটা অ্যাকচুয়ালি আগেকার সময়কার হচ্ছে একটা মিড রেঞ্জের, হায়ার মিড রেঞ্জের ক্যামেরা বা সেমি প্রফেশনাল ক্যামেরা অনেকে বলে। তো কিন্তু ওইখানের যে ফোকাসের যে ব্যাপারগুলো ছিল সেগুলো অনেক বেশি উইক ছিল, এবং আমি দেখতেছিলাম যে ক্যামেরাটা অনেক হচ্ছে ফোকাস মিস করতেছে, এবং এটা অনেক অ্যানোয়িং ছিল। যেমন কালকে কয়েকজন আমাকে হচ্ছে প্রশ্ন করছিল যে ফার্স্ট ব্যাচে, যে আসলে কোন ক্যামেরা কেনা উচিত। তো আমার কাছে মনে হয় যে ক্যামেরা যেহেতু আমরা অটো ফোকাস অনেক বেশি ইউজ করি, যেই সব ক্যামেরাতে অটো ফোকাস অনেক বেশি উন্নত, সেগুলো কেনা উচিত। তো আপনি যদি ক্যাননে যান, তাহলে ক্যাননের দুইটা আর কি এরা আছে। একটা এরা হচ্ছে যেটা ডুয়েল পিক্সেল আর কি ফোকাস আগে মেনটেন করতো, যেটাতে মানে যেটাতে ছিল না, সরি, ডুয়েল পিক্সেল ফোকাস যেটাতে ছিল না। এর পরবর্তীতে মডার্ন এরাতে ওরা ডুয়েল পিক্সেল নামে হচ্ছে একটা জিনিস আসে। এই ডুয়াল পিক্সেল মানে হচ্ছে একটা পিক্সেলকে তারা দুইটা ভাগে ভাগ করে, এবং ভাগ করার মাধ্যমে ওরা দেখে যে এইখানে এই পিক্সেলটাতে আমার সাবজেক্ট আছে কি নাই। আগে যেটা করতো,
ফোকাসের ব্যাপারটা একটু বলি। যেমন আমাকে যে ও ক্যামেরা দেখতেছে এবং আমাকে যে ফোকাস করতে হবে, ক্যামেরা বোঝে হচ্ছে এই পিক্সেলের মাধ্যমে। আমার যে এই যে এজ আছে, এই এজটাকে ওরা ডিফাইন করে, করার পর ওরা করে হচ্ছে যে এইখানে কোন কোন পিক্সেল আমার হেয়ারটাকে পাইছে আর কোন কোন পিক্সেল আমার ব্যাকগ্রাউন্ডকে পাইছে। তো এটা জাস্ট মেনটেন করে। কিন্তু যে ক্যানন যেটা করতেছে সেটা আরেকটু হায়ার করতেছে, একটা পিক্সেলকে দুইটা ভাগে ভাগ করতেছে, তারপরে হচ্ছে ওরা করতেছে, তার মানে ওদের অ্যাকুরেসিকে দ্বিগুণ করে দিচ্ছে ওরা। তো এটাই হচ্ছে মেইনলি ডিফারেন্স আর কি পুরাতন ক্যামেরা এবং নতুন ক্যামেরার জন্য। তো আগে কিন্তু হচ্ছে এআই সার্ভো বা এআই ফোকাস ওরা জাস্ট দুইটা মনে হয় মেনটেন করতো, কোনো একটা মনে হয় বাদ, বাট এখন তিনটাই আছে। একটা হচ্ছে ওয়ান শট, এআই ফোকাস, এআই সার্ভো। ওয়ান শট মানে হচ্ছে আপনি একটা কোনো স্টিল পিকচারে ক্যাপচার করতেছেন যেটা আসলে অতটা বেশি মুভ করতেছে না, আপনার ফোকাস এতটা বেশি ফাস্ট হতে হবে না, সেটার জন্য ওয়ান শট। আর এআই ফোকাস বা এআই সার্ভো, সেটাতে হচ্ছে আপনার কোনো একটা জিনিস মুভ করতেছে, যেমন আপনি একটা গাড়ির ছবি তুলতেছেন, তো গাড়িটা কিন্তু যে ওইখানেই থাকবে এটা আপনি জানেন না, মানে গাড়িটা বেশ ফ্রেমে আপনার যে কোনো জায়গায় থাকতে পারেন, আপনি শিওর না, তখন আপনি হচ্ছে এআই সার্ভোতে যাবেন। অ্যাকচুয়ালি এআই ফোকাসের থেকে এআই সার্ভোটা আরো আরো বেশি উন্নত। তাহলে আপনারা ভাবতে পারেন যে আসলে এআই সার্ভো যেহেতু বেশ ফাস্ট ফোকাস করতে পারে, তাহলে হচ্ছে এআই সার্ভোতেই সবসময় তোলা উচিত, বাট এটা আসলে ভুল। কারণ কি, ওয়ান শটের যে স্ট্রেংথ সেটা অনেক বেশি, সে যখন ফোকাস করে তখন খুব ভালো ফোকাস করে, একটু স্লো করে, একটু সময় নিয়ে ভালো ফোকাস করে, বাট এআই সার্ভো হচ্ছে ফাস্ট করে এবং ওর কোয়ালিটিতে ওই রকম অবভিয়াসলি ভালো, বাট হচ্ছে ওয়ান শটের মতো গুড কোয়ালিটিতে করে এটা বলা যেতে পারে না আর কি। তো এই জন্য আপনারা জাস্ট একটু দেখবেন, যখন আপনারা মুভিং অবজেক্ট করতেছেন এআই সার্ভো, যখন আপনারা ল্যান্ডস্কেপ তুলতেছেন ওয়ান শট। আচ্ছা, এবার আসেন যে এআই যে সার্ভো বা ওয়ান শটটা আমরা ইউজ করব, এটার মেথড আছে। এই মেথড গুলো হচ্ছে আসলে মনে হয় চারটা মেথড। এই চারটা মেথড ব্যাপারে আমরা পড়বো। প্রথম হচ্ছে যেটা আই ট্র্যাকিং এবং ফেস ট্র্যাকিং। প্রথমে হচ্ছে ফেস ট্র্যাকিং অথবা ফেস ট্র্যাকিং প্লাস আই ট্র্যাকিং। মানে এখানে যে আমার একটা হিউম্যান অবজেক্ট আছে তার ফেসটাকে প্রথমে দেখে শুধুমাত্র ফেস ট্র্যাকিং এ। আপনি যদি চান আপনি আই ট্র্যাকিংটাকেও অন করে দিতে পারেন, তখন কি করবে, ওর আইটাকেও সে ট্র্যাক করবে এবং আয়ের মাধ্যমে সে দেখবে যে তার ফেসের গঠনটা কিরকম এবং কোথায় ফোকাস করতে হবে। আমি ওই যে আগেও বলছিলাম যে ফোকাস যেহেতু লেয়ার বাই লেয়ার করা হয়, তো সেহেতু হচ্ছে আমাদের নাক, তারপরে চোখ, তারপরে মানে হচ্ছে কান, বিভিন্ন লেয়ার হচ্ছে আছে এবং যে কোনো একটা হচ্ছে ডিফোকাসড হয়ে যেতে পারে। তো এই জন্য একটা সেন্ট্রাল এভারেজ যেটা হচ্ছে আয়ের মাধ্যমে ডিফাইন করা হয়, তো এটা ভালো জিনিস। এরপরে হচ্ছে স্পট এএফ বা অটো ফোকাস। এটা মানে হচ্ছে আপনার যে কোনো একটা স্পটে আপনি ফোকাস করতে পারেন। যেমন এই ছবিতে অনেকগুলো স্পট আছে, তাই না? এটা আপনি হাত দিয়ে যে কোনো জায়গায় ক্লিক করতে পারেন যেখানে আপনার যদি টাচ স্ক্রিন থাকে, আর যদি আপনার টাচ স্ক্রিন না থাকে তাহলে আপনি আপনার ওই যে ন্যাভিগেটর ইউজ করতে পারেন। তো স্পট এফ মানে হচ্ছে আমি এই স্পটে এই পোর্শনটাকেই আমি ফোকাসে রাখবো, আর এই পোর্শনের অ্যালাইনমেন্টে যা যা থাকবে তা হচ্ছে আমার ফোকাসে চলে আসলেও আসতে পারে, বাট আমার প্রাইমারি ফোকাস হচ্ছে এই স্পটটা। এটা হচ্ছে স্পট এফ। এবার হচ্ছে ওয়ান পয়েন্ট এফ। এখন আপনারা জানেন যে আপনাদের ক্যামেরাতে অনেকগুলো ফোকাল পয়েন্ট থাকে, যেখানে যেখানে সে সবচেয়ে বেশি দেখে যে এখানে কোনো আমার সাবজেক্ট আছে কিনা। আমার ক্যামেরাতে 9টা থাকে, আবার হচ্ছে নিকন যে 5000 সিরিজের আছে সেটা হচ্ছে 38টা থাকে, আবার ক্যাননের হচ্ছে যে 60D সেটারও হচ্ছে আপনার 26টা বা এরকম। তাহলে ও কেন ভালো প্রডিউস করতে পারতেছে না, তাহলে আমার ক্যামেরা কেন আমার কাছে ভালো লাগতেছে? কারণ হচ্ছে 9টা যে আপনার ফোকাল পয়েন্ট গুলো থাকে সেটা অনেক বেশি স্ট্রং। 38টা আছে ফাইন, বাট ওই 38টা অতটা বেশি স্ট্রং না, মানে ওইখানের কোয়ালিটিটা ওইরকম না যে ফোকাল পয়েন্টটা। তো এই জন্য 9টা থাকলেও সে ভালো মতো প্রডিউস করতে পারে। আর এখানে আরেকটা সুবিধা আসে 1.AF এর কারণে। আমার যেহেতু 9টা ভাগে সে ক্যামেরাটাকে ভাগ করে রাখছে ফ্রেমটাকে, তাহলে 1.AF আমি যখন সিলেক্ট করব তখন আমি একটা বড় রিজিয়ন পাবো। যেমন এই পোর্শনটা, এইটা কিন্তু একটা বেশ বড় রিজিয়ন। এই বড় রিজিয়নের মধ্যে যদি আমার সাবজেক্টটা চলে আসে তাহলে আমার ওইটা ফোকাসে চলে আসবে এবং এটা অনেক বেশি ফাস্ট হয়। কারণ কি, কারণ হচ্ছে শুধুমাত্র ক্যামেরা ওই যে ওই ক্ষেত্রটা আছে রেক্টাঙ্গেল, ওইখানেই দেখে যে আমার সাবজেক্ট আছে কি নাই, আর বাকিগুলোতে তাকে ইভ্যালুয়েট করতে হয় না, এর জন্য সে অনেক বেশি ফাস্ট হয়ে যায়। আচ্ছা, এরপরে যেটা আছে জোন এফ, এটাই আমি সবচেয়ে বেশি ইউজ করি এবং এটা হচ্ছে আমি ঠিক করে দিব ও কোন কোন ক্ষেত্রতে হচ্ছে ফোকাস নেওয়ার চেষ্টা করবে। তো এটা এই যে ফ্রেমটা আছে, এই ফ্রেমটা আপনারা চাইলে নড়াচড়া করতে পারেন,
তখন হচ্ছে আপনি ধরেন এখানে করবেন, তখন ও এখানে ইভ্যালুয়েট করবে যে আমার এখানে কোনো সাবজেক্ট আছে কি নাই। আর এই 1 পয়েন্টটাকেও আপনারা পয়েন্টে ঠিক করতে পারেন, আর এই স্পটটাকে আপনারা যে কোনো স্পটে আপনারা নিয়ে যেতে পারেন, কিন্তু এটা অনেক ন্যারো। আর 1 পয়েন্টটা অনেক একটু ওয়াইডার, এটাই জাস্ট ডিফারেন্ট। আর হচ্ছে জোনটা হচ্ছে আপনার একটা জোনের মধ্যে ইভ্যালুয়েশনটা হবে। আচ্ছা, এবার আমরা পড়বো মিটারিং মোড, ও কিভাবে ইভ্যালুয়েশন করে সেটা। এর আগে আমরা হচ্ছে আবারও প্রশ্ন নিব। আচ্ছা, খুব বোরিং হয়ে যাচ্ছে মনে হয়, পড়াশোনা অনেক থিওরিটিক্যাল হচ্ছে। কারো প্রশ্ন নাই কি এ ব্যাপারে? আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাই। মিটারিং মোডের ক্ষেত্রে হচ্ছে কয়েকটা কোম্পানির হচ্ছে মিটারিং মোড ব্যাপারে দেখানো হয়েছে। ম্যাক্সিমাম হচ্ছে 4টা মিটারিং মোডকে করে মেইনটেইন করে। হচ্ছে ক্যানন করে হচ্ছে ইভ্যালুয়েটিভ মিটারিং মোড, সেন্টার ওয়েটেড, স্পট আর হচ্ছে পার্শিয়াল। এগুলো এগুলো কিন্তু সেম, মানে এই দিকে যা আছে সবগুলোই জাস্ট আলাদা আলাদা নামে সেম আর কি। এটা মনে হয় সেম না, এটা সেন্ট্রাল ওয়েটটা হচ্ছে এখানে যেত আর কি। হ্যাঁ হ্যাঁ, আর স্পটটা এখানে থাকতো, এটা এখানে থাকতো। আচ্ছা, যদিও বা গ্রাফিক্স এর ভুল, সমস্যা নেই। আচ্ছা, আর সনিতে একটা নতুন জিনিস আছে, সেটা হচ্ছে এন্টায়ার স্ক্রিন এভারেজ মিটারিং। মানে ও হচ্ছে চেষ্টা করবে যে পুরো স্ক্রিনে যতখানি ডাটা পাবে তার একটা এভারেজ করবে আর কি, এটা একটু বেশি। আর আমরা এগুলো বিশদ ব্যাপারে জানার চেষ্টা করব। তাহলে সামনে আসি। আচ্ছা, ইভ্যালুয়েটিভ, সেন্টার ওয়েটেড, পার্শিয়াল, স্পট, তাই না? আচ্ছা, এইখানে আমি বলি মিটারিং মোড দুইটা ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ইউজফুল। একটা হচ্ছে ফোকাসের ক্ষেত্রে, আর একটা হচ্ছে এক্সপোজারের ক্ষেত্রে। আমার ফোকাস করতে তো সে হেল্প করবেই, বাট এক্সপোজার নিয়ন্ত্রণ করতেও সে হেল্প করবে। যেমন আমি এই ফ্রেম দিয়ে একটু বুঝাই। যেমন আমার হচ্ছে আমি হলাম ফোকাসে আছি, এবং আমার যে কি বলে আইএসও বা আমার যে হচ্ছে ডার্কনেস বা হচ্ছে ব্রাইটনেস, সেটাও সে ইভ্যালুয়েট করবে, আবার পেছনেরটাও ইভ্যালুয়েট করবে। এই দুটোকে মিশ্রণ করে সে এমন একটা পয়েন্টে দাঁড়াবে যেন আমার ফেসটাকেও ইলুমিনেটেড রাখে এবং একদম ব্যাকগ্রাউন্ডটা জ্বলে না যায়। এটাও কিন্তু আমার মিটারিং মোডটা সিলেক্ট করে, মানে এটা এইচডিআর এরও কাজ আর কি কিছুটা করে দেয় আর কি। আমরা একটু দেখি ইভ্যালুয়েটিভ এর ক্ষেত্রে, এই যে যেমন 9টা পয়েন্ট আছে, বা কয়টা পয়েন্ট আছে দেখি, 1 2 3 4 5, হ্যাঁ এখানে 9টা পয়েন্টই আছে। তো 9টা পয়েন্ট যদি থাকে তাহলে ও করে 9টা পয়েন্টে হচ্ছে আর কি খোঁজার চেষ্টা করে যে কোথায় আমার সাবজেক্টটা আছে। তো সাবজেক্টটা এইখানে আছে, তাহলে এইখানকারটার ভ্যালুটা হচ্ছে আমার সবচেয়ে বেশি গুরুত্ব পাবে, কিন্তু ও সবগুলোতেই ইভ্যালুয়েট করবে আসলে যে আমার কোনটা এক্সপোজার হওয়া উচিত বা কোথায় আমার ফোকাস করা উচিত। তখন সে এখানে এখানে ফোকাস করবে, তারপরে এখানকার এক্সপোজারটা রাখবে। এটা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, আমরা সেন্টার ওয়েটেড আসি। সেন্টার ওয়েটেড এর ক্ষেত্রে এই যে সেন্টারের কিছু ফোকাস পয়েন্ট আছে, এই ফোকাস পয়েন্ট গুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ওইখানেই প্রথম খোঁজা হয় যে এখানে আমার সাবজেক্ট আছে কিনা, এবং ওইটার এক্সপোজারকে খুবই বেশি গুরুত্ব দেওয়া হয়। আর বাকি যে এক্সপোজার আছে তাদেরকে অতটা বেশি গুরুত্ব দেওয়া হয় না। বাট এটা অলওয়েজ, এটা যেহেতু একটা এআই বা মেশিন লার্নিং এর মাধ্যমে করা হয়, তো তার মানে আমরা ধরে নিতে পারি যে এইখানকারও কিছুটা ভ্যালু আসে, বাট ওইটা এতটাই নগণ্য যে এই জন্য এটাকে সেন্টার ওয়েটেড নাম দেওয়া হয়েছে। এবার আসেন পার্শিয়াল। পার্শিয়ালের ক্ষেত্রে একটা ক্রস চিহ্ন করা হয়, এই ক্রস চিহ্নের মাধ্যমে, এটার নাম পার্শিয়াল কেন, কারণ হচ্ছে এই যে দুইটা ফোকাস পয়েন্ট আছে, এই দুইটা ফোকাসের পার্শিয়াল পয়েন্ট সে পাচ্ছে, আর বাকি যে সেন্টারের যে এই লাইনটা তার পুরাটা সে নিচ্ছে। আর এই ক্রসের কাছাকাছিতেই সে প্রথমে ফোকাস দেখবে, এবং তার পরবর্তীতে সে হচ্ছে ওইখানকার এক্সপোজারটা গ্রহণ করবে, তারপরে পুরাটার একটা এক্সপোজার রাখবে। আচ্ছা, এখানে আমরা একটু বলি যে এক্সপোজার সে কেন রাখবে। ম্যানুয়াল মোডে তো আমি এক্সপোজার ঠিক করে দিচ্ছি, তাই না? এই সবগুলাই কিন্তু এভি এবং টিভি মোডের কারণ। কারণ টিভি মোডে আমাকে কি করতে হচ্ছে, ক্যামেরা যে কোনো একটা ঠিক করতেছে, ডিসাইড করতেছে, তারপরে সে এক্সপোজারটাকে ঠিক করতেছে। তো ক্যামেরা যখন ডিসাইড করবে তখন সে এই অ্যালগোরিদম গুলো ডিসাইড করবে। বাট আপনি যখন ম্যানুয়ালে তুলবেন তখন কিন্তু এসব কোনো কিছুই কাজে লাগবে না, সবকিছুই হচ্ছে আপনার কন্ট্রোলে থাকবে। তখন কি মিটারিং মোড শুধুমাত্র ফোকাসকে ডিফাইন করবে।
যদি আপনি অটো ফোকাসে দেন। বাট আপনি যদি ওইটাকেও তুলে ফেলেন, ওইটাকেও যদি আপনি আপনার ম্যানুয়ালে নিয়ে আসেন, ম্যানুয়াল ফোকাস ইউজ করেন, তখন শুধুমাত্র আপনার মানে কিছুই কাজে লাগবে না আর কি। এটা জাস্ট শুধুমাত্র হচ্ছে ক্যামেরা জাস্ট ডিসাইড করে রাখবে। যদি আপনি এটা হচ্ছে মানে আপনাকে বলবে, আপনার জাস্ট কিছু কিছু ক্যামেরা হচ্ছে নোটিশ দেয় আর কি, যে আপনার হচ্ছে হিস্টোগ্রাম দেখায়, হিস্টোগ্রামে হচ্ছে এটা ওভার এক্সপোজ হয়েছে নাকি আন্ডার এক্সপোজ হয়েছে এটা বুঝায়। তখন জাস্ট আপনার হচ্ছে কিছু ডাটার ক্ষেত্রে এটা ইউজ হবে, আদারওয়াইজ এটার কোনো ইউজেস থাকবে না। আচ্ছা, আর স্পট মানে হচ্ছে যে কোনো একটা স্পটে হচ্ছে আপনি ওইখানকার ফোকাস নিবেন এবং ওইখানকারই হচ্ছে এক্সপোজার নিবেন। আপনি চাইলে এই স্পটটাকে হচ্ছে ডিফাইন করতে পারেন। আচ্ছা, এটা একটু দেখি যে ওয়ান শট অ্যান্ড সার্ভো আছে। ওয়ান শটের ক্ষেত্রে হচ্ছে ক্যানন গ্রিন একটা বাউন্ডারি দেয়, আর সার্ভোতে হচ্ছে ব্লু একটা বাউন্ডারি দিয়ে বুঝায় যে এখানে ফোকাস আছে। আর এটা যে আপনারা দেখতে পাচ্ছেন যে এরকম, এটা হচ্ছে বোঝাচ্ছে আমি জোন তুলতেছি। এবার আসি আমরা র, সিরো অ্যান্ড জেপেক। আচ্ছা, এখানে আমাদের তিনটা হচ্ছে থাকে যে মানে আপনার অপশন থাকে। একটা হচ্ছে রতে তোলার, আরেকটা হচ্ছে জেপেগে তোলার, আরেকটা হচ্ছে সি রতে তোলার। এটা ক্যাননের ক্ষেত্রে। বাট যখন আপনি সনিতে চলে যাবেন তখন সেটা এস র হয়ে যাবে। আর হচ্ছে অনেক মানে ম্যানুফ্যাকচারার তাদের হচ্ছে ম্যানুফ্যাকচারিং মানে হচ্ছে নাম্বার দিয়ে বা সামথিং হচ্ছে তাদের আরেকটা র ভার্সন বের করে, যেটা তাদের ক্যামেরার জন্য বেশি ইফেক্টিভ। যেমন ক্যাননের জন্য সেটা সি র। আচ্ছা, জেপেগ বলি। জেপেগ হচ্ছে সবচেয়ে শেয়ারিং এর জন্য ভালো এবং ইজি শেয়ারিং। মানে এটার কালারটা যেটা আপনি দেখতে পাচ্ছেন আপনার ভিউ ফাইন্ডারে বা হচ্ছে আপনার ডিসপ্লেতে, সেই কালারটাই রাখার চেষ্টা করা হয়। এবং এটার যে সাইজটা সেটা অনেক আর কি কন্ট্রাক্ট করার চেষ্টা করা হয়। অত বেশি ডাটা নেওয়া হয় না, জাস্ট একটা এক্সপোজারে ডাটা নেওয়া হয় এবং জাস্ট তুলা ফেলা হয়, এবং এটা অনেক বেশি ইফিশিয়েন্ট আমার কাছে মনে হয়। আর আপনি যখন র তুলবেন, আপনি ধরেন একটা কোনো হাই এন্ডের একটা কোনো কাজ পাইছেন এবং আপনার হচ্ছে মডেলের ছবি তুলতেছেন, এবং আপনার মডেল হচ্ছে কাইন্ড অফ এতটাই দামি যে আপনি তাকে আরেকবার হচ্ছে ডাকতে পারবেন না, মানে আপনি ভুলটাকে অ্যাফোর্ড করতে পারবেন না। আপনি ধরেন হচ্ছে এমন কোনো একটা ভুল করে ফেললেন যেটা খুব মাইনর একটা ভুল, কিন্তু ওই শটটা অনেক ভালো আসছে, তো আপনার জাস্ট এক্সপোজারটা খারাপ আসছে। তখন আপনি কি করতেন? আপনার তো জেপেগ আপনাকে হচ্ছে কোনো অন্য কোনো বাড়তি ডাটা আপনার কাছে রাখেনি, তখন আপনি রতে শুট করবেন। এবং র হচ্ছে আপনার কাছে ইমেন্স পরিমাণ ডাটা রাখবে, এবং হচ্ছে কি বলে এক্সপোজারের ডাটাটা সে সবচেয়ে ভালো রাখে আর কি। আইএসওর অনেকগুলো ডাটা রাখে, এবং এক্সপোজারটা অনেক বেশি ফ্লেক্সিবল। আপনি চাইলে ওটাকে অনেক বেশি সুপার ডার্ক করতে পারবেন, কোনো কোয়ালিটিতে ডিগ্রেড হবে না। আপনি চাইলে সুপার ব্রাইট করতে পারবেন, কোনো কোয়ালিটিতে ডিগ্রেড হবে না। তো এই জন্য অনেকে রতে তোলে। তো রতে যেহেতু ডাটা অনেক বেশি নেওয়া হয়, তো এই জন্য ওইটা একটু স্লো হয়ে যায় আর কি। এটাই পার্থক্য। আর সিরো হচ্ছে জাস্ট কালারে একটু ডিফারেন্স আসে, আর হচ্ছে আর বিশেষ কিছু তফাৎ নাই। বাট হচ্ছে ক্যাননের একটা ইন্টারফেস বা হচ্ছে তাদের মধ্যে শেয়ারিং এর একটা ব্যাপার স্যাপার, তারা হচ্ছে নিজে একটু ডেভেলপ করছে, কিছু কাস্টমাইজেশন করছে, বাট ওইটা বিগিনার লেভেলে কোনোটাই ডিফারেন্স ক্রিয়েট করবে না। আর আরেকটা জিনিস, রতে যদি আপনারা তোলেন তাহলে কালারটা অনেক বেশি ডিটোন্ড আসবে, তো এটা অনেকের খারাপ লাগতে পারে। তো এটা হচ্ছে এটা এটা কেন ডিটোন করে আমি বলি, জাস্ট ওই যে আমি বলছিলাম যে আপনাদের ডিস্যাচুরেশন করে রাখলে আপনাদের কন্ট্রোলটা বাড়ে, ঠিক সেরকম ডিটোন করে রাখলে আপনার ডাটা আছে ঠিকই, বাট ওইটা ইমপ্লিমেন্ট করা নাই। তার মানে আপনি আকাশটা চাইলে যে কোনো প্রকারের নীল করতে পারেন, আকাশটা চাইলে যে কোনো এক্সপোজারে আপনি তুলতে পারেন, ঠিক সেরকম আপনার যে পাহাড়টা, সে পাহাড়ের কালারটা আপনি বসাতে পারবেন, আপনি চুজ করতে পারবেন। তো এই রটা হচ্ছে একটু বেশি সুবিধা দেয়। আই থিঙ্ক একজন প্রশ্ন করছিলেন, আই থিঙ্ক আপনার উত্তর পাইছেন। আরো প্রশ্ন থাকলে একটু পরে করতে পারেন। আচ্ছা, এখানে কিছু কম্পারিজন দেখানো হয়েছে যে জেপেগ কে স্ট্যান্ডার্ড ফরমেশন ধরা হয়, র হচ্ছে একদমই আনকম্প্রেসড, এটা কোনো কম্প্রেশন করা হবে না, লার্জ, এবং হচ্ছে ইটস লাইক নেগেটিভ। আপনারা জানেন কিনা যে এই যে ক্যামেরাগুলোতে একটা ফিল্ম থাকে, এই যে এখানে একটা ফিল্ম ঢুকানো হতো, এটা হচ্ছে ওদের টানা হতো, এটা হচ্ছে ওদের শাটার, আর এটা হচ্ছে প্রেস বাটন। এটাকে শাটার বলে না, শাটার বাটন এটাকে বলতো না, এটাকে শাটার বলতো, কারণ সে করতেছে, মানে হচ্ছে একটা ছবি তোলার জন্য এটাকে প্রিপেয়ার করতেছে, তারপরে এটা আমি শাটারটাকে রিলিজ করতেছি, এটা হচ্ছে শাটার বাটন, এজন্য এটার নাম হচ্ছে শাটার রিলিজ বাটন।
আর এখানে যেহেতু আমি একটাতেই শাটার তুলতেছি এবং একটাতেই আমি রিলিজ করতেছি, এই জন্য এটার নাম শাটার রিলিজ বাটন। অ্যাকচুয়ালি সবগুলোই হচ্ছে ইন্টারকানেক্টেড। তো এখানে করা যেটা হতো যে হচ্ছে একটা নেগেটিভ রাখা হতো, যে এই ফিল্মটা যেটা আসতো সেটার এক্সপোজারটা সে ধরে রাখতো এবং পরবর্তীতে কালারটা বসানো হতো কোনো একটা ল্যাবে। তো ওইটাই হচ্ছে নেগেটিভ ভার্সনটাই তো হচ্ছে আমার র, আর যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে আমার জেপিগ। আপনারা জানেন কিনা, যেমন আমার মা যেটা করতো সেটা হচ্ছে নেগেটিভ গুলো খুব জমা রাখতো। হচ্ছে সে সে ভাবতো যে তার কাছে নেগেটিভ আছে, তার মানে যে কোনো সময় সে ল্যাবরেটরিতে অনেকগুলো কপি বানায় ফেলবে। ঠিক সেরকম আপনার কাছে র ফাইল আছে, তার মানে হচ্ছে আপনি যে কোনো সময় যে কোনো ভাবে জেপিগ ভার্সন আপনি বানায় ফেলতে পারবেন। ইভেন আপনি অনেকগুলো হচ্ছে ভার্সন বের করতে পারবেন, একটা হয়তো বা বেশি ব্রাইট, একটা হয়তো বা কম ব্রাইট এরকম। আচ্ছা, এটা আপনারা দেখে নিতে পারেন। এটার হচ্ছে একটু চেঞ্জের ব্যাপারগুলো দেখানো হয়েছে। আচ্ছা, এখানে একটু আমি একটু বলি। এখানে এখানে দেখতে পাচ্ছেন এল, এম আর এস আছে। এটার মধ্যে যে ডিফারেন্স সেটা হচ্ছে এল মানে লার্জ, এম মানে মিডিয়াম, এস মানে হচ্ছে স্মল। আপনি চাইলে জেপেগেরও, আপনার ধরেন স্টোরেজ অনেক কম, আপনি চাইলে জেপেগেরও হচ্ছে ছোট সাইজের আরো বেশি কম্প্রেসড আপনি ভার্সন বের করতে পারেন, সেটা হচ্ছে এম আর হচ্ছে এস। আর হচ্ছে এই যে এল এর পাশে একটা ডিসক্রিট একটা সিঁড়ির মতো সাইন দেখতে পাচ্ছেন, এ হচ্ছে কোনো অ্যানালগ ডাটা করে না, অনেকগুলো ডিসক্রিট পয়েন্টে সে ডাটাগুলো ধরে রাখে। তো ওইখানে আরো বেশি কম্প্রেসড হয়ে যায় আর কি। এটা জাস্ট কম্প্রেশনের আর কি ক্রাইটেরিয়া। তো আমি প্রেফার করব আপনারা সবসময় যদি আপনারা জেপিগে তোলেন তাহলে এলে তুলবেন। আর যদি এমন কোনো ইভেন্টে আপনারা আছেন যেখানে লাইটিং অনেক বেশি ভ্যারি করতেছে এবং হচ্ছে জাস্ট ওয়ান্স ইন আ লাইফ টাইম এরকম কোনো একটা মোমেন্ট ক্রিয়েট করতেছেন, সেক্ষেত্রে আপনারা হচ্ছে রতে ক্লিক করবেন। আর বাই দ্য ওয়ে, রতে হচ্ছে ফ্লেক্সিবিলিটি অনেক বেশি, ফাইন, কিন্তু ওইখানে আমার হচ্ছে এডিটিং এ অনেক বেশি প্যারাও হয়ে যায় আর কি। আচ্ছা, আপনারা যদি চান তাহলে এখানে আপনারা এমন করতে পারেন যে আপনার জেপেগেও একটা উঠবে আর একটা র র উঠবে, এরকমও কম্বিনেশন তৈরি করা যায়। অ্যাসপেক্ট রেশিও, আই থিঙ্ক এটা আমাদের লাস্ট টপিক। অ্যাসপেক্ট রেশিও হচ্ছে 3:2, 4:3, 16:9, 1:1 এটা করা যায়। আর ক্যামেরার যে সেন্সর সেটা হচ্ছে 3:2টা হচ্ছে ক্যামেরা সেন্সরের একটা অ্যাসপেক্ট রেশিও, ক্যামেরা সেন্সরটা এইভাবে বানানো। এখন আপনি যদি 16:9 করতে চান তাহলে আপনার এই পোর্শনটাকে বাদ দিতে হবে, তাই না? এই পোর্শনটাকে বাদ দিয়ে দিছে, তার মানে হচ্ছে ওই পোর্শনের যে রেজুলেশন সেটা আপনি পাচ্ছেন না। তার মানে 16:9-এ আপনার রেজুলেশনটা একটু কমে যাবে, 1:1-এও আপনার রেজুলেশন কমে যাবে, মানে এটা একটা ক্রপড ভার্সন দেখতে পাবেন আর কি। আর 4:3-তেও আপনার একটু কমে যাবে। কিন্তু আমাদের যে ফোনগুলো আছে সেটা হচ্ছে 4:3-তে হচ্ছে আমাদের সেন্সরটা বানানো। তো এই জন্য আপনারা দেখবেন যে আপনারা যখন ফোনে ছবি তোলেন সেটা 4:3-তে হয়, আর আপনারা যখন ক্যামেরাতে তোলেন তখন সেটা 3:2-তে হয়। এগুলো জাস্ট কম্পারিজন দেখাইছে যে আসলে যদি সেম আমি ফ্রেমিং রাখি তাহলে এটা কেমন দেখতে হয়। এটা একটা স্কোয়ার শেপ আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা, অনেক সময় এই অ্যাসপেক্ট রেশিওটা হিউম্যান সাইকোলজিতে অনেক বেশি প্রভাব ফেলে। যেমন আহ, যেমন 16:9 বা হচ্ছে 16:9, এই ক্ষেত্রে হচ্ছে আপনার কোন একটা স্ট্যান্ডার্ড আপনি কোনো ল্যান্ডস্কেপ তুলছেন তখন আপনি 16:9 ব্যবহার করার চেষ্টা করবেন। কিন্তু যখন আপনি একটা মুভি বানাচ্ছেন তখন হচ্ছে ওরা সবাই মেনটেন করার চেষ্টা করে সেটা হচ্ছে 2:1 বা 1.99:1। এটা মানে হচ্ছে ওইখানকার অনেক বর্ডার ওপরে নিচে অনেকখানি কাটা থাকে। ইভেন আপনারা যদি মুভি দেখে থাকেন তাহলে হচ্ছে এটা একটু লক্ষ্য করবেন যে অনেক সময় হচ্ছে মাথার চুলটা অনেক সময় কেটে যায়, তবুও হচ্ছে তারা ওই মেইনটেইনটা করার চেষ্টা করে। তো ওইটাকে হচ্ছে ক্লোজ শট বলে, এবং ওইখানে যখন আমার ফেসটা বেশি আমার প্রায়োরিটি পাচ্ছে তখন আমি হচ্ছে আমার যে অ্যাক্টর এবং অ্যাক্ট্রেস তাদের হচ্ছে ইমোশনটা দেখতে পাচ্ছি, আমি বেশি কানেক্টেড ফিল করতেছি। এগুলোর অনেকগুলো সাইকোলজিক্যাল ইফেক্ট আছে। বা এক এক শট এক এক ভাবে নেওয়া হয়। যেমন 16:10 একটা রেশিও আছে, এখানে অনেক অ্যাকশন যে শট গুলো আছে সেটা হচ্ছে 16:10 বা 16:9-এ নেওয়া হয়। আপনারা যদি ক্রিস্টোফার নোলানের কোনো মুভি দেখেন তাহলে আপনারা দেখবেন যে উনি হচ্ছে খুব বেশি শিফট করে, মানে ওনার একটা সিনেমাতেই হচ্ছে 2-3টা আর কি হচ্ছে উনি অ্যাসপেক্ট রেশিওতে ছবি তুলতেছেন বা ক্যাপচার করতেছেন। তো আমার কাছে মনে হয় ওনার এই শৈলীটা অনেক ভালো। যেমন হচ্ছে
ডানক্রিক যদি আপনারা মুভিটা দেখেন, যখন অ্যাকশন সিন আসতেছে তখন হচ্ছে একটু আমার ফ্রেমটা একটু বড় হয়ে যাচ্ছে, মানে বেড়ে যাচ্ছে, মানে হচ্ছে 6:9 তুলতেছেন হয়তো বা। আর যখন আমি দেখতেছি যে কোনো একটা হরাইজনের ছবি, অ্যাকচুয়ালি ওইটা মানে হচ্ছে ওখানে অনেকগুলো শুট নিতে হয়েছিল যেখানে সমুদ্র এবং আকাশ আছে, তো সেই ক্ষেত্রে উনি হচ্ছে সিনেমেটিক ভিউ এর জন্য 2:1 বা 1.99:1 এ রাখতেছিলেন। তো আপনারা যদি খুবই আগ্রহী হন তাহলে আপনারা সার্চ করতে পারেন, গুগলে দেখতে পারেন, এগুলোর অনেকগুলো অ্যাসপেক্ট রেশিও, এক একটার এক এক রকম ইউজেস আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এগুলো যদি আপনারা চান তাহলে আপনাদের ক্যামেরাতেও ঠিক করতে পারেন, আর আপনারা যদি চান আপনারা পোস্ট প্রসেসিংও করতে পারেন। আচ্ছা, আমরা একটু দেখি ক্যামেরাতে কিভাবে করতে হয়। আচ্ছা, একটু লক্ষ্য করেন, আমার ক্যামেরা হচ্ছে 24 মেগাপিক্সেলের, রাইট? কিন্তু আমি যখন 4:3 তে গেলাম তখন আমার ওইটা 21 মেগাপিক্সেল হচ্ছে, কারণ কি আমার এই পাশগুলো হচ্ছে যে রেজুলেশনটা দিচ্ছিল সেটা আমার চলে যাচ্ছে। আর 6:9 হচ্ছে আমার 20 মেগাপিক্সেল, আর 1:1 আমার 16 মেগাপিক্সেল, মানে আমি এখানে রেজুলেশন মিস করতেছি। বাট আমি যখন 3:2 তে তুলতেছি আমি কোনো রেজুলেশন মিস করতেছিলাম না। আচ্ছা, ডিএসএলআর পোর্টস এন্ড বাটন, এটা একটু দেখি। আমাদের এই পাশে একটা মাইকের বাটন আছে, আর এই পাশে হচ্ছে আমাদের মাইক ইনপুট এবং মাইক আউটপুটের একটা ব্যাপার আছে। এটা হচ্ছে আমার যেটা বড়টা দেখলেন সেটা হচ্ছে আমার ইনপুট, আর ছোটটা হচ্ছে আমার আউটপুট। এখানে আমার আছে হচ্ছে এইচডিএমআই এবং ডাটা কানেকশন কেবল। আমার এইচডিএমআই তো বুঝতে পারতেছেন যে আমি চাইলে একটা বলে থিয়েটারিং করা। থিয়েটারিং মানে হচ্ছে আপনার আপনি শুট করতেছেন, অনেক সময় দেখবেন যে প্রফেশনাল ক্যামেরাম্যানরা হচ্ছে যেটা করতেছে যে যে ছবিটা তুলছে সেটা অলরেডি আমার হচ্ছে একটা বড় স্ক্রিনে দেখতেছে আর কি। কারণ হচ্ছে আমরা যেটা ডিসপ্লেতে দেখি, মানে হচ্ছে ক্যামেরা ডিসপ্লেতে, সেটা অনেক সময় মানে অতটা ভালো হয় না, মানে ডিসপ্লে অ্যাকচুয়ালি আপনাকে অ্যাকুরেট কালার দেখায় না। তো ওরা একটা কালার অ্যাকুরেট ডিসপ্লের সাথে এই ক্যামেরাটাকে আর কি জুড়ায় দেয়, এবং ওরা লাইভে একটা ভিউ দেখতে পায়। আচ্ছা, আর এটা হচ্ছে আপনার ডাটার যে ব্যাপারটা, আপনি যদি চান ডাটা হচ্ছে নিয়ে আসতে পারবেন, আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। আর এটা হচ্ছে ওই যে ডিসমাউন্ট করার ব্যাপারটা বললাম, এই বাটনটাকে চেপে ধরে আমি তখন এটাকে ঘুরাই ফেলবো। আচ্ছা, এটা হচ্ছে আমার মাউন্ট শু, এটা যেটা অ্যালুমিনিয়ামের তৈরি, অনেক ক্ষেত্রে প্লাস্টিকের তৈরি হতে পারে অনেক ক্যামেরার। তো এটার একটা দুইটা পোর্শন আছে, একটা হচ্ছে রেড এবং আরেকটা হচ্ছে হোয়াইট। রেডটা হচ্ছে ইএফ মাউন্টের জন্য, আর হোয়াইটটা হচ্ছে ইএফএস মাউন্টের জন্য। ইএফএস মাউন্ট শুধুমাত্র ইউজ করা হয় ক্রপ সেন্সর ক্যামেরার জন্য, আর ইএফ মাউন্ট ইউজ করা হয় হচ্ছে ফুল ফ্রেম ক্যামেরা ইউজের জন্য। এই যে আমার লেন্সটা দেখতে পাচ্ছেন, এই লেন্সে একটা হোয়াইট ডট আছে, তার মানে হচ্ছে এই লেন্সটা ক্রপ সেন্সরের জন্য বানানো, এটা ফুল ফ্রেমের জন্য বানানো না। যদি আমি এটা ফুল ফ্রেমে ইউজ করি তাহলে আমার চারপাশে একটা রাউন্ড একটা শেপের হচ্ছে পোর্শন, একটা কালো ব্ল্যাক পোর্শন আসবে, মানে ওইখানে সেই এলিমেন্টটা নাই। আমি আমি মনে হয় আপনাদেরকে আগেও বলছিলাম যে ক্রপ সেন্সর তার ফুল সেন্সরটা ওইভাবে ইউজ করতে পারে না। তার মানে কি আমার অপটিক্যাল এলিমেন্টটা 100% না হলেও চলবে, তাহলে ওইখানে আমি একটু ক্যামেরাটার যে লেন্সটার যে অপটিক সেটাকে আমি একটু কম রাখতে পারি এবং আমি এটাকে চিপ করতে পারি। এই জন্য ইএফএস লেন্স গুলো ইউজ করা হয়। এবং এটা একটা ইএফএস লেন্স, তার মানে হচ্ছে এটা হোয়াইটের সাথে এই হোয়াইটটাকে আমার মিলাইতে হবে, এবং আমার এটা মেবি ক্লকওয়াইজ ঘুরাইতে হবে। দাঁড়ান, এটা হচ্ছে, হ্যাঁ, ক্লকওয়াইজ ঘোরাতে হবে। আর মনে হয় নিকনে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে হবে। এই দুইটা মনে হয় একটু আলাদা আলাদা, এটা দেখছিলাম অনেক আগে। এটাই আমাদের ক্লাস ছিল। আর হচ্ছে আপনাদেরকে একটা অ্যাসাইনমেন্ট দিব অবশ্যই। আর তার আগে হচ্ছে আপনাদের থেকে প্রশ্ন কিছু নেই। আজকের ক্লাস মনে হয় একটু অনেক বেশি হয়ে গেল। আপনাদের কেমন লাগলো, আর কি কি হচ্ছে জানার ইচ্ছা একটু বলতে পারেন। আচ্ছা আচ্ছা, আপনাদের অ্যাসাইনমেন্ট ব্যাপারে বলি যে আগের যে অ্যাসাইনমেন্ট সেই অ্যাসাইনমেন্টটা আপনাদের আবার থাকবে। আমি জানি যে অ্যাসাইনমেন্ট করতে কেউই বাধ্য না, এবং আমি বাধ্যও করতেছি না, কিন্তু আপনাদের শেখার জন্য কোর্সটা যেন আপনাদের একটু ইউজফুল হয় সেটা একটু চেষ্টা করবেন। আর হচ্ছে আমরা যে হোয়াইট ব্যালেন্সটা শিখলাম সেই হোয়াইট ব্যালেন্সের উপরে আপনাদের আবার 3টা ছবি দিতে হবে। একটা হচ্ছে আপনার ন্যাচারাল হোয়াইট ব্যালেন্স, আর একটা হচ্ছে আপনার একেবারে হোয়াইট ব্যালেন্সকে কমাই দিয়ে একটু নীলচে আলোতে তুলবেন, আর একটা হচ্ছে লালচে আলোতে তুলবেন। আর আপনারা যদি চান আরো যদি ক্রিয়েটিভ হতে পারেন তাহলে কিছু আলাদা আলাদা অ্যাসপেক্টের ইউজেস বের করবেন, যেখানে আসলে নীলচে শেডটা ভালো লাগে, আর হচ্ছে যেখানে আবার লালচে শেডটা ভালো লাগে। এটা যদি করতে পারেন তাহলে আরো বেশি প্রশংসাজনক হবে। তাহলে ঠিক আছে, এখানে আমরা ক্লাসটা শেষ করি, আমাদের রেকর্ডিং দিয়ে দেওয়া হবে এবং ক্লাস ম্যাটেরিয়ালও দিয়ে দেওয়া হবে।